ওকে, তো এবার এটা তোকে আমি অলরেডি বলেছি, জাস্ট ফর দ্য সেক অফ কিপিং ইট ইন রেকর্ড আমি এখানেও একবার বলে দিচ্ছি। তো এখানে যতগুলো স্লাইড আমি বানিয়েছি, প্রত্যেকটা স্লাইডের উপরে একটা ছোট্ট বক্স আছে, সেই বক্সের মধ্যে চ্যাপ্টার নাম্বার, সেকশন নাম্বার আর পেজ নাম্বার লেখা আছে, যে আমি কোন চ্যাপ্টার আর কোন পেজ থেকে আমি ওই পার্টিকুলার টপিকটা লিখেছি। এবার আমি এটা তোর করেছি হচ্ছে উইথ রেসপেক্ট টু ফোর্থ এডিশন, কিন্তু বাকি সব এডিশনের মধ্যে ওরা চ্যাপ্টারটা বেসিক্যালি রিশাফেল করেছে। মানে যেটা ফোর্থ এডিশনে চ্যাপ্টার ওয়ান, সেটা হয়তো তোর ফিফথ এডিশনে চ্যাপ্টার থ্রি কি চ্যাপ্টার টু, এরকম টাইপের কাজ ওরা করেছে, উদ্ধার কাজ চ্যাপ্টার ওরা মানে করেছে। কয়েকটা পার্ট আমি পেয়েছি, কিন্তু হ্যাঁ, আমি সেই চ্যাপ্টার কারণে টুতে আমি আমি দেখি। ওই জিনিসটাকে অ্যালিভিয়েট করার জন্য আরেকটা সলিউশন পেয়েছি, সেটা হচ্ছে চ্যাপ্টারের নাম আমি রেখেছি এডিশন ওয়াইজ, ওরা চেঞ্জ করেনি। চ্যাপ্টারের নাম্বারটা ওরা চেঞ্জ করেছে, বাট চ্যাপ্টারের নাম ওরা চেঞ্জ করেনি। তো তুই এবার থেকে একটা কাজ করবি, আমি জাস্ট নতুন অ্যাড করেছিলাম, এটা আগে অ্যাড করে আমি তোকে পাঠাইনি। তো এই জিনিসটা তুই চ্যাপ্টারের নামটা একটু নোট করে রাখ। তাহলে এই চ্যাপ্টারের নামটা যেহেতু সেম আছে, তাহলে তুই ওই চ্যাপ্টারটা ফলো করে পড়তে পারবি। বেসিক্যালি তোকে কি করতে হবে, তোকে এখানে এই চ্যাপ্টার নাম্বারটাকে জাস্ট সাবস্টিটিউট করতে হবে, বাস তাহলেই হবে। ডট দিয়ে পাশে যেটা আছে এটা সেম থাকে, পেজ নাম্বারটা শুধু চেঞ্জ হয়। তুই এই চ্যাপ্টারের নামটা একটু নোট করে নে, মাইক্রো প্রসেসর্স, মাইক্রো কম্পিউটার্স অ্যান্ড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এটা। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে নিয়েছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো লেটস স্টার্ট অফ উইথ দ্য ডেফিনেশন অফ আ মাইক্রোপ্রসেসর। তো মাইক্রোপ্রসেসর ডেফিনেশন কি বলে? দ্যাট আ মাইক্রোপ্রসেসর ইজ আ মাল্টিপারপাস প্রোগ্রামেবল ক্লক ড্রিভেন রেজিস্টার বেসড ইলেকট্রনিক ডিভাইস। এবার এখানে যে টার্মগুলো আন্ডারলাইন করেছি, টার্মগুলো একটু আমি ডেসক্রাইব করে দিই। তো এটাকে মাল্টিপারপাস কেন বলা হচ্ছে? এটাকে মাল্টিপারপাস এই কারণে বলা হচ্ছে কারণ মাইক্রোপ্রসেসর্স ক্যান বি ইউজড ইন ভেরিয়াস প্লেসেস। ইট ইজ নট লিমিটেড টু বিং ইউজড ইন জাস্ট আ পার্টিকুলার প্লেস। হ্যাঁ, মানে উইদিন ইটস ক্যাপাসিটি তুই এটাকে যে কোনো জায়গায় ইউজ করতে পারিস। দ্যাটস ওয়াই ইটস কল্ড আ মাল্টিপারপাস। এবার প্রোগ্রামেবল কেন? প্রোগ্রামেবল এই কারণে, কারণ বিকজ microprocessor is a multi-purpose device, the program that a microprocessor runs needs to be changed with its usage. তো সেই কারণে যেহেতু তুই এর মধ্যে প্রোগ্রাম লিখতে পারিস, হেন্স ইট ইজ কল্ড প্রোগ্রামেবল। এরপরে ক্লক ড্রিভেন কেন বলা হচ্ছে? ক্লক ড্রিভেন এই কারণে বলা হচ্ছে কারণ মাইক্রোপ্রসেসর ইজ নট আ সিঙ্গল, কি বলবো, ইট ডাজ নট ওয়ার্ক অন ইটস ওন, it relies on other peripheral devices such as memory and input output device. তো এবার মাইক্রোপ্রসেসরকে যেহেতু বাকি ডিভাইসের সাথে বসে কাজ করতে হয়, সেই কারণে দেয়ার নিডস টু বি আ সিঙ্ক্রোনাইজেশন বিটুইন দিজ ডিভাইসেস। সো এই সিঙ্ক্রোনাইজেশনের জন্য আ ক্লক অর আ পালস ইজ রিকোয়ার্ড, দেয়ারফর ইট ইজ কল্ড ক্লক ড্রিভেন। এরপরে রেজিস্টার বেসড কেন বলা হচ্ছে? রেজিস্টার বেসড এই কারণে বলা হচ্ছে কারণ মাইক্রোপ্রসেসর cannot work with the data directly from memory or other peripheral devices. It first needs to bring the data from the memory and other peripheral devices to its own registers. যে registers এর উপরে ও data manipulation করতে পারে। It cannot directly manipulate the data that is available in memory. Okay? এবার তাহলে নেক্সট পার্ট অফ ডেফিনেশনটা কমপ্লিট করে ফেলি। দ্যাট রিডস binary instructions from a storage device called memory and accepts binary data as input, processes the data, and according to those instructions provides result as output. তো মেমোরি থেকে ডেটা ফেচ করে, সেটাকে প্রসেস করার পরে ইনস্ট্রাকশনস আর ডেটা ফেচ করে সেই জিনিসটাকে প্রসেস করে ও একটা আউটপুট দেয়। ঠিক আছে, কোনো ডাউট? আচ্ছা, নাও লেটস মুভ অন টু দি ডায়াগ্রাম অফ মাইক্রোপ্রসেসর। তো যেভাবে আমি বলছিলাম দ্যাট আ মাইক্রোপ্রসেসর ডিপেন্ডস অন আদার পেরিফেরাল ডিভাইসেস, তো সেরকমই আ মাইক্রোপ্রসেসর ইন্টারঅ্যাক্টস উইথ মেমোরি অ্যান্ড আইও। এবার এখানে আমি একটা বাইডিরেকশনাল অ্যারো দিয়েছি। এখানে বাইডিরেকশনাল অ্যারো কেন দিয়েছি? বিকজ দ্য ডেটা ফ্লোজ ইন বোথ ডিরেকশনস। দ্য ডেটা ফ্লোজ ফ্রম মাইক্রোপ্রসেসর টু দি মেমোরি or from microprocessor to the input output devices and the other way around. ঠিক আছে? তো যে ডেটাটা যখন মাইক্রোপ্রসেসর থেকে মেমোরি ডিরেকশনে ফ্লো করে, দ্যাট ইজ নোন অ্যাজ রাইটিং দ্য ডেটা। আর যখন ডেটা মেমোরির থেকে বা ইনপুট আউটপুট ডিভাইসেস থেকে মাইক্রোপ্রসেসরের দিকে ফ্লো করে, দ্যাট ইজ নোন অ্যাজ রিডিং দ্য ডেটা। যেহেতু এই দুটো ডিরেকশনে ডেটা ফ্লো করতে পারে, হেন্স আমি এখানে একটা বাই ডিরেকশনাল অ্যারো দিয়েছি। ওকে, হ্যালো, কি হলো? তাহলে আরেকবার আমি রিপিট করছি যেটা আমি বলেছিলাম, জানি না তুই শুনতে পেয়েছিলি কিনা তখন। তো এখানে এই পার্টিকুলার ডায়াগ্রাম, হ্যাঁ,
আচ্ছা, তো এই পার্টিকুলার ডায়াগ্রামের মধ্যে আমরা কি দেখছি যে মাইক্রো প্রসেসর ইজ ডিপেন্ডেন্ট অন আদার পেরিফেরাল ডিভাইসেস সাচ অ্যাজ মেমরি অ্যান্ড আইও ডিভাইসেস। তো এবার এখানে আমি বাইডিরেকশনাল অ্যারো কেন দিয়েছিলাম? বিকজ the data flows between both of these two devices. So when the data flows between microprocessor and memory in this direction, this is known as a write operation. Whereas when the data flows from the other peripheral devices towards the microprocessor, this is known as a read operation. ঠিক আছে? আচ্ছা, নেক্সট স্লাইডে যাওয়া যাক। এবার দেখে নেওয়া যাক হোয়াট ইজ আ মাইক্রোকন্ট্রোলার ইন কন্ট্রাস্ট টু আ মাইক্রোপ্রসেসর। তো এবার মাইক্রোকন্ট্রোলার ইজ an electronic device which has the microprocessor, memory and IO, all of three in a single chip. ঠিক আছে? And they are mostly used in embedded systems where the microprocessor is a part of the final product and it is not available for you to program later. For example, the printer কথা ভেবে নাও। Even a printer has a microcontroller which needs to control all the motors and the servos that are present inside the printer. তো যখন এই ইনস্ট্রাকশন তোর কম্পিউটার থেকে প্রিন্টারকে দেওয়া হয়, ইট ইস দি মাইক্রো কন্ট্রোলার which is responsible for converting that piece of data into movements for your motor, right? তো সেই মাইক্রো কন্ট্রোলারকে তুই সচরাচর কি প্রোগ্রাম করতে পারিস? তুই কি কখনো ওই মাইক্রো কন্ট্রোলারটা প্রিন্টার থেকে খুলে তুই ওটা দিয়ে কি কোনো একটা ফাউন্টেন কন্ট্রোল করতে পারিস? পারিস না। তো এমবেডেড সিস্টেমস এর মধ্যে যে মাইক্রো কন্ট্রোলার ইউজ করা হয় সেইগুলো বেশিরভাগ সময় আর নট অ্যাভেলেবল ফর রিপ্রোগ্রামিং। ঠিক আছে? সব থেকে ইম্পর্টেন্ট ডিস্টিংশন বিটুইন মাইক্রোপ্রসেসর অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার হচ্ছে মাইক্রোপ্রসেসর নিডস memory and IO, whereas microcontroller contains or it has a microprocessor, memory and IO in a single chip. ঠিক আছে? এটাই হচ্ছে মেইন পয়েন্ট অফ ডিফারেন্স মাইক্রোকন্ট্রোলার আর মাইক্রোপ্রসেসরের মধ্যে। আচ্ছা, এরপরে কয়েকটা পয়েন্ট অ্যাবাউট মাইক্রোপ্রসেসর। এবার যখনই আমরা মাইক্রোপ্রসেসর নিয়ে কথা বলি, ইউ উইল অফেন হিয়ার দ্য টার্ম n bit microprocessor. For example, 8085 is an 8-bit microprocessor, 8086 is a 16-bit microprocessor, the processor that we use in our computers are 64-bit processors. তো এই বিট এই জিনিসটা কি ইন্ডিকেট করছে? তো every microprocessor recognizes and processes a group of bits called word. মানে কতগুলো বিট ও at a time প্রসেস করতে পারে is referred to as the word size of a microprocessor. তো ফর এক্সাম্পল 8085 মাইক্রোপ্রসেসর যেরকম 8-bit মাইক্রোপ্রসেসর বলা হয় কেন? বিকজ ইট ক্যান প্রসেস 8 বিটস অফ ডেটা অ্যাট এ টাইম। ঠিক আছে? এবার তাহলে তুই আমাকে একটা কথা বলতো, 8085 মাইক্রোপ্রসেসর ইজ 8-bit মাইক্রোপ্রসেসর। আচ্ছা, এবার থেকে না বারবার আমি মাইক্রোপ্রসেসর বলবো না, ওর জায়গায় আমি বলবো হচ্ছে মিউপি। তোর মাথায় রিলেশনটা করে দিস, কারণ বারবার মাইক্রো প্রসেসরটা অনেকটা বলতে হয়, তো আমি জাস্ট মিউপি বলবো। ওকে? আচ্ছা, আমি জাস্ট একবার চেক করে নিই রেকর্ড হচ্ছে কিনা। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা, তো এবার তুই আমাকে একটা কথা বল, যে 8085 মিউপি ইজ অ্যান 8-bit মিউপি, রাইট? তো ডাজ দ্যাট মিন যে 8085 মাইক্রোপ্রসেসর ক্যান অনলি ওয়ার্ক অন 8 বিটস অফ ডেটা? ক্যান ইট ওয়ার্ক অন 16 বিটস অর 32 বিটস অফ ডেটা? হ্যাঁ কি না, তোর কি মনে হয়? হ্যাঁ, কিন্তু স্টেপে স্টেপে করতে একদম হবে। ঠিক। It has to work, it can work on 16-bit or 32-bit data, but it needs to do that operation in 8-bit chunks. ও 8 bit at a time অপারেট করতে পারে, ওর বেশি করতে পারে না। কিন্তু তার মানে এটা না, ইট ইজ লিমিটেড টু অনলি 8-bit নাম্বারস। ঠিক আছে? এবার এই সেম পয়েন্টটা যেটা ডেফিনিশনের মধ্যে বলেছিলাম, সেই পয়েন্টটা এখানে কভার করা হয়েছে যে মাইক্রোপ্রসেসর ইজ মাল্টিপারপাস বিকজ ইট ইজ প্রোগ্রামেবল। যেহেতু ওটাকে প্রোগ্রাম করা যায় টু কেটার টু ডিফারেন্ট ইউজ কেসেস, সেই কারণে ওটা মাল্টিপারপাস। এরপরে থার্ড পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দ্য মেমোরি অফ আ মাইক্রোপ্রসেসর ইজ বাইট অ্যাড্রেসেবল ইন নেচার। এটার মানে কি? This simply states that every memory location that every memory location of the memory chip that the microprocessor uses can hold 1 byte of data, nothing more, nothing less. Moreover, whenever the microprocessor fetches data from the memory, it will fetch data 1 byte at a time. তো প্রত্যেকটা মেমোরি লোকেশনে যেহেতু 1 বাইট অফ ডেটা হোল্ড হয়, সেই কারণে এটাকে বাইট অ্যাড্রেসেবল ইন নেচার বলা হয়, যে মেমোরিটা মাইক্রোপ্রসেসর ইউজ করে। দ্য মাইক্রোপ্রসেসর ক্যানট fetch 1 bit at a time, it will always fetch 8 bits at a time, সেই কারণে এটাকে বাইট অ্যাড্রেসেবল ইন নেচার বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, মুভিং অন টু দ্য নেক্সট পয়েন্ট।
আচ্ছা, তো এবার আমরা যে ডিসকাশনটা করব 8085 মাইক্রো প্রসেসর নিয়ে, তো সেই ডিসকাশনটা একটা অ্যাবস্ট্রাকশন লেয়ারে হবে। কেন অ্যাবস্ট্রাকশন লেয়ারে হবে বা কি অ্যাবস্ট্রাকশন লেয়ারে হবে সেই জিনিসটাই এই পয়েন্টে ডিসকাশনটা হচ্ছে। তো দ্য সিপিইউ ইজ দ্য প্রাইমারি player in the communication between itself and the other peripheral devices such as memory input and output. Moreover, মাইক্রোপ্রসেসরের আরেকটা পার্ট আছে যেটা টাইমিং সিগন্যাল জেনারেট করে, which is needed for this communication, and this circuitry is known as a control unit. যেখানে তুই কম্পিউটার অর্গানাইজেশনে সিপিইউ আর কন্ট্রোল ইউনিটকে সেপারেটলি পড়েছিলি, 8085 এই পার্টিকুলার চ্যাপ্টারের জন্য আমরা কিন্তু এই দুটোকে সেপারেটলি পড়বো না ইন মেজরিটি অফ দ্য কেসেস। আমরা এই দুটোকে একসাথেই এমপিইউ হিসাবে রেফার করব, অর মাইক্রো প্রসেসর ইউনিট হিসাবে রেফার করব, আর এটা একসাথে কি কাজ করতে পারে সেটাই আমরা দেখব। ওকে, so this is the level of abstraction in which we are going to study this subject, study this topic. ঠিক আছে, আলাদা করে আমরা সিপিইউ বুঝলাম না, আরেকবার বল। এখানে অ্যাবস্ট্রাকশন কিসের থেকে আসছে এটা বুঝলাম না। অ্যাবস্ট্রাকশন এইখান থেকে আসছে, আমরা এই দুটোকে অ্যাজ এ সিঙ্গেল ইউনিট কনসিডার করছি। উই আর নট কনসিডারিং দেম টু সেপারেট ইউনিটস। সেপারেট ইউনিট কনসিডার করলে পরে প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য আমাদেরকে দুটোকে সেপারেটলি কনসিডার করে সেপারেটলি কিভাবে কন্ট্রোল সিগন্যাল জেনারেট হচ্ছে সেগুলো দেখতে হবে, বাট সেটা আমাদের টাস্ক নয়। আমাদের টাস্ক আমরা এই দুটোকে সিঙ্গেল ইউনিট ভেবে এই একত্রে এরা কি কাজ করছে সেটা আমরা দেখব, দুটোকে ভেঙে আমরা পড়বো না ইন মেজরিটি অফ দ্য কেসেস। ঠিক আছে, দেখিস মানে আমরা সবসময় কি কি কন্ট্রোল সিগন্যাল জেনারেট হচ্ছে, কিভাবে সেই কন্ট্রোল সিগন্যালটা কনভে হচ্ছে, এগুলো আমাদের ইম্পর্টেন্স নয় এই চ্যাপ্টারের জন্য। এই চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্ট ইনস্ট্রাকশনস, হাউ দোজ ডিফারেন্ট ইনস্ট্রাকশনস আর ফেচড ফ্রম দি মেমরি, what operations the CPU does to execute that instruction, এইগুলো নিয়ে আমরা পড়বো। সেপারেটলি সিপিইউ কি কাজ করছে, কন্ট্রোল ইউনিট কি কাজ করছে সেটা আমরা দেখবো না। ঠিক আছে, আচ্ছা নেক্সট পয়েন্টে যাওয়া যাক। তো এই জিনিসটা হচ্ছে ওই আগের যে ডায়াগ্রামটা ছিল সেই আগের ডায়াগ্রামটাকে একটু তোর কি বলবো একটু ভেঙে আরো কি বলবো আরো ডেসক্রিপশন দিয়ে লেখা হয়েছে যে এমপিইউ works with the input coming from input devices and it uses instructions from the memory and then it generates some output. ঠিক আছে, যেখানে আইও একটা বক্স ছিল, এরপর ওটা দুটো আলাদা বক্স। হ্যাঁ দুটো আলাদা করেছি। আচ্ছা নেক্সট পয়েন্টে যাই। আচ্ছা এবার কিছুটা হিস্ট্রি অফ মাইক্রো প্রসেসর বলতে হয় ফর দ্য সেক অফ কমপ্লিটনেস, তো এই কয়েকটা জিনিস just একটু মাথায় রেখেছে। তো Intel 4004 was the first 4-bit microprocessor that was created by Intel, and it was usually used in calculators. It was mostly used in calculators. This 4-bit microprocessor was quickly followed by the 8-bit line of microprocessors. কেন? কারণ এই 4-bit microprocessor was a huge thing. প্রিভিয়াসলি ক্যালকুলেটরস ফর ভেরি বিগ, আর তারপরে এই মাইক্রোপ্রসেসরটা আসার পরে 4-বিট মাইক্রোপ্রসেসরটা আসার পরে ক্যালকুলেটরস ফর ভেরি চিপ টু প্রডিউস। তো সেই কারণে ইন্টেল ফলোড দ্যাট উইথ 8-bit লাইন অফ প্রসেসর্স কল্ড ইন্টেল 8008, which was in turn superseded by the Intel 8080 family line, Intel 8080 line of processors. তো এবার several other microprocessors of the era were Motorola 6800. তো এই Motorola 6800 আর্কিটেকচারটা দেখে আরেকটা এর ক্লোন বেরিয়েছিল যেটা হচ্ছে তোর আহ, আহ, আমার ওর 6502 6502, যেটা তোর অনেক গেমিং কনসোলসে ইউজ করা হয়েছিল স্টার্টিং ফ্রম NES টু Atari etc of that era. And then there was Zilog Z80 and most importantly Intel 8085, যেটা নিয়ে আমাদের এই টপিক অফ ডিসকাশন। ঠিক আছে, আচ্ছা তো এরপরে আমরা চ্যাপ্টার 2 শুরু করছি। দ্যাট ওয়াজ অল অ্যাবাউট চ্যাপ্টার 1। তো এই চ্যাপ্টার 2 এর নামটা আই স্ক্রিনশট নিয়ে নে বা তুই লিখে রাখতে পারিস। ওকে, তো চ্যাপ্টার 2 আর্কিটেকচার এন্ড মাইক্রোপ্রসেসর সিস্টেমস। চ্যাপ্টারের নামটা প্রত্যেকটা মাইক্রো এডিশন, প্রসেসর আর্কিটেকচার, ওটা চ্যাপ্টার 3 হয়ে আছে। ঠিক আছে, হ্যাঁ জানি মানে ওটাই চেঞ্জ দেখে করেছে। আর পাশে ওকে পড়ে না ওটুকু লিখে নে, তারপরে আমি মুভ করছি। চ্যাপ্টার 1টা ছিল মাইক্রো প্রসেসর, মাইক্রো কম্পিউটারস এন্ড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ আই গেস সো, দেখতে হবে, দেখে নি। হ্যাঁ ওটা চ্যাপ্টার 1ই আছে। ঠিক আছে, ওকে চলো তাহলে দেখা যাক এটার মধ্যে কি কি আছে। আচ্ছা,
তো এখানে আমরা 8085 এর বাস অর্গানাইজেশন নিয়ে একটু পড়বো, বাট সেটা পড়ার আগে লেট আস কুইকলি ডিসকাস অ্যাবাউট দ্য ফোর প্রাইমারি অপারেশনস দ্যাট অ্যান এমপিইউ ক্যান পারফর্ম। So the MPU can perform four operations: memory read, memory write, IO read, IO write. তো এবার memory read operation MPU কেন করে? To read data or instructions from memory. এবার memory write operation কেন করে? To write data and instruction to memory. IO read কেন করে? To accept data from input devices. IO write এই কারণে করে so that it can give output to the output devices. ঠিক আছে, তো এই চারটে অপারেশনের উপরেই প্রত্যেকটা তোর ইনস্ট্রাকশন ডিপেন্ডেন্ট। ঠিক আছে, মেজরলি ডিপেন্ডেন্ট। আচ্ছা, তো মানে এবার এক একটা এই ইনস্ট্রাকশন আইদার এটা বা ওইটা করছে। বুঝলাম না, আরেকবার বল। এক একটা ইনস্ট্রাকশন ইজ রেসপন্সিবল ফর ওয়ান অফ দিস টাস্ক। হ্যাঁ, মেজরলি তোর ওয়ান অফ দিস, হ্যাঁ ওয়ান অফ দিস এর উপরে নির্ভর করে, ঠিক, মেজরিটিলি এর উপরে নির্ভর করে। আচ্ছা, তো এবার এই কাজগুলো করার জন্য ইট নিডস দ্য মাইক্রোপ্রসেসর নিডস টু টক উইথ আদার পেরিফেরাল ডিভাইসেস। তো সেটাও কিভাবে করবে? হাউ ইজ দি মাইক্রোপ্রসেসর কানেক্টেড টু আদার ডিভাইসেস? দ্যাট ইজ হোয়াট দি বাস অর্গানাইজেশন টেলস আস অ্যাবাউট। তো বাস অর্গানাইজেশন থেকে আমরা দেখতে পারি যে কিভাবে ওরা ডিফারেন্টলি কানেক্টেড আছে। এবার সেটারও আগে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে কি whenever a MPU talks to a peripheral device, it is to communicate to a peripheral device, there are three steps that it performs or it follows. The first step is it identifies the peripheral device by its address. তো ওকে যদি একটা মেমরি ডিভাইস অ্যাক্সেস করতে হয় তাহলে ওকে জানতে লাগবে যে ও কোন মেমরি লোকেশনটা অ্যাক্সেস করবে, তো সেটার জন্য ওর একটা অ্যাড্রেস লাগবে। সিমিলারলি অ্যাড্রেসেস শুধু মেমরি লোকেশনস এর হয় না, অ্যাড্রেসেস পেরিফেরাল ডিভাইসেস এরও হয়। কেমন হয় সেটা আমরা একটু পরে দেখছি। তারপর ওকে কি করতে হবে? ইট নিডস টু ট্রান্সফার বাইনারি ইনফরমেশন, আইদার মেক আ রিড অর আ রাইট সিগন্যাল, and then to do all of this it needs to provide some timing or synchronization signals. এবার দেখে নেওয়া হচ্ছে বাস আর্কিটেকচারটা। তো এই বাস আর্কিটেকচারের মধ্যে হিয়ার ইজ মাই এমপিইউ and here are the three buses that it uses to talk with other peripheral devices. তো এখান থেকে তুই আমাকে একটু অ্যারো ডিরেকশনটা দেখে বল, অ্যাড্রেস বাস তোর কি টাইপের বাস মনে হচ্ছে? ইউনিডাইরেকশনাল। ইউনিডিরেকশনাল বাস। এবার এটা ইউনিডিরেকশনাল বাস কেন করা হয়েছে? একটা জিনিস ভেবে দেখ। কারণ ও বল। তোর অ্যাড্রেস তো তোর মেমরি চাইবে না মাইক্রোপ্রসেসর থেকে, শুধু মাইক্রোপ্রসেসর এই ডিভাইসেস থেকে অ্যাড্রেসেস চাইবে। একদম, যেহেতু microprocessor is the main player in communication between these devices, it is the microprocessor that generates these addresses. মাইক্রোপ্রসেসরকে কমিউনিকেট করতে হয় কোনো অন্য ডিভাইসের সাথে, অন্য কোনো ডিভাইস অন্য ডিভাইসের সাথে কানেক্ট করে না, ইট ইজ অলওয়েজ ইনিশিয়েটেড বাই দি মাইক্রোপ্রসেসর। মাইক্রোপ্রসেসর সবকটা কমিউনিকেশনের ইন্টারমিডিয়ারি পোর্শন হয়, একটা মিডল ম্যান হয়। তো দেয়ারফর ইট অলওয়েজ জেনারেটস অ্যান অ্যাড্রেস। তো সেই কারণে এটা ইউনিডিরেকশনাল। ইউনিডিরেকশনাল ডিরেকশনটা কি? ফ্রম মাইক্রোপ্রসেসর টু আদার ডিভাইসেস, ডিরেকশনটা এটা। এরপরে ডেটা বাস, ডেটা বাসের আরোটা দেখে বল, ইজ ইট ইউনিডিরেকশনাল অর বাই ডিরেকশনাল? বাই ডিরেকশনাল। বাই ডিরেকশনাল। এবার ডেটা বাসটা বাই ডিরেকশনাল কেন? কারণ আমরা জানি মাইক্রোপ্রসেসর ক্যান পারফর্ম বোথ রিড অ্যান্ড রাইট অপারেশন। ঠিক আছে, তো ইফ ইট পারফর্মস আ রিড অপারেশন, ডেটা দিতে হবে। হ্যাঁ, তো ইফ ইট পারফর্মস আ রিড অপারেশন তাহলে ও কি করবে? ও ডেটা পেরিফেরাল ডিভাইসেস থেকে নেবে। তো সেই কেসে পেরিফেরাল ডিভাইসেস থেকে ডেটা যখন 8085 মাইক্রোপ্রসেসরের কাছে ফ্লো করবে, ডিরেকশন উইল বি দিস। এরপরে যদি ওকে রাইট করতে হয় টু আউটপুট ডিভাইসেস অ্যান্ড টু মেমোরি ডিভাইসেস, তখন ডেটা ফ্লো থেকে করবে? ফ্রম মাইক্রোপ্রসেসর টু দি মেমোরি অ্যান্ড আউটপুট ডিভাইসেস, তখন ডেটা ফ্লো ডিরেকশন এটা হবে। হেন্স ইট ইজ বাই ডিরেকশন। এরপরে চলে আসি কন্ট্রোল বাসে। তো কন্ট্রোল বাস কি করে? ইট প্রোভাইডস অল দ্য কন্ট্রোল অ্যান্ড টাইমিং সিগন্যালস। তো এবার কন্ট্রোল অ্যান্ড টাইমিং সিগন্যালসটা মাইক্রোপ্রসেসরের কোন পার্টটা জেনারেট করে? বল, এক্ষুনি বল। কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট জেনারেট। কন্ট্রোল ইউনিট। ওটা বাদে আর কোনো ডিভাইস নেই যে টাইমিং সিগন্যাল জেনারেট করতে পারে। So it is the sole responsibility of the control unit of the microprocessor to generate these synchronization signals. সেই কারণে synchronization signals সবসময় মাইক্রোপ্রসেসর থেকে অন্য ডিভাইসেসে মুভ করবে। Hence it is একদম। unidirectional. ঠিক আছে? আচ্ছা, এরপরে এই প্রত্যেকটা বাসের ব্যাপারে একটু ডেসক্রিপটিভলি পড়া যাক অ্যাপার্ট ফ্রম দিস জেনারেল ডেসক্রিপশন। আচ্ছা, এগুলো লিখে নিয়েছিস? আচ্ছা, এবার চলে আসি অ্যাড্রেস বাসে। তো দি অ্যাড্রেস বাস
of the 8085 microprocessor is 16 bits wide, meaning it has 16 lines starting from A0 through A15. It is a unidirectional bus. এক্ষুনি আমরা বললাম, the bits flow from the microprocessor to the other peripheral devices, and through the address bus, it performs step one of the communication operation. Address bus দিয়ে ও অ্যাড্রেসটা আইডেন্টিফাই করে of the peripheral devices. ঠিক আছে? আচ্ছা। Now a quick question. How many memory locations can be addressed by the 8085 microprocessor? Remember, it has 16 address lines. তাহলে ম্যাক্সিমাম কতগুলো মেমরি লোকেশন ও অ্যাড্রেস করতে পারবে? 2 to the power 16. একদম, to the power 16, which comes out to be 65,536 memory locations. Okay? লিখে নিয়ে বলিস, সরাচ্ছি আমি। সরিয়ে আচ্ছা, এবার এই পার্টিকুলার জিনিসটাকে জেনারেলি 64K অফ মেমরি বলেও বলা হয়, যে দি মাইক্রোপ্রসেসর ক্যান অ্যাড্রেস আ ম্যাক্সিমাম অফ 64K অফ মেমরি। এবার কেন 64K বলা হয়? ভেবে দেখ, 1K of memory is basically 1024 bytes. So 1024, when rounded off to the nearest thousand, we get 1K of memory. তো আমাকে মেমরি জেনারেলি এই 1000 1K এর মাল্টিপেলে লেখা হয়। সেই কারণে when 65,536 is rounded off to the nearest thousand, we get 64,000, which is a multiple of 1K. 65,000 ছিল। 65,000 হওয়া উচিত, বাট কেন 65,000 হয় না? কারণ this needs to be a power of 2, সেই কারণে। এটা মনে হওয়ারই কথা কি 65,000, এটা তো রাউন্ড অফ করে 65ই হওয়ার কথা, 64 কেন হঠাৎ করে হয়ে গেল? বাট দিস নিডস টু বি আ পাওয়ার অফ 2, ঠিক আছে, 2 টু দি পাওয়ার x সাপোজ। ওকে, শোন না, বল। বলছি যে তোর অ্যাড্রেস লাইনস গুলো ঠিক আছে, তো A0 থেকে তো A15 যায় না, A0 থেকে তো A7 যায়, তারপর আবার না AD না না না, ওটা আমি 8 বলছি, থেকে ওটাতে আমি আসবো, ওটাতে আমি নেক্সট ক্লাসে ওটা নিয়ে কথা বলবো। বেসিক্যালি তোর 8085 যে মাইক্রোপ্রসেসরটা আছে, ইট ইজ আ 40 পিন চিপ, ঠিক আছে। এবার 40 পিন চিপের মধ্যে দেয়ার আর ভেরি লেস নাম্বার অফ পিনস, অ্যাভেলেবল পিনস ফর অল দি পোর্টস অফ দি মাইক্রোপ্রসেসর। ওই 40খানা পিনের মধ্যেই ওকে সবকটা পিন আটতে হবে, ঠিক আছে। এবার তোর যে লোয়ার অর্ডার অ্যাড্রেস বাসটা আছে, যেটা আমরা তোর AD0 থেকে AD7 দিয়ে ইন্ডিকেট করি, দ্যাট ইজ জেনারেলি মাল্টিপ্লেক্সড উইথ দ্য ডেটা বাস, যেটা আমাদের নেক্সট অর্ডার অফ ডিসকাশন, ঠিক আছে। এটাতে আমি আসছি ফটোটাতে। তো বেসিক্যালি কি করা হয়, ওই যে লোয়ার অর্ডার অ্যাড্রেস বাসটা হয়, ওই লোয়ার অর্ডার অ্যাড্রেস বাস কখনো কখনো অ্যাড্রেস বাস হিসেবে তোর তোর কি বলবো অপারেট করে, কখনো কখনো ডেটা বাস হিসেবে অপারেট করে। তো ইট ওয়ার্কস ইন টু ওয়েজ। তো ইট ইজ মাল্টিপ্লেক্সড, কারণ অত বেশি পিন তোর 40 পিন চিপের মধ্যে অ্যাভেলেবেল নেই। তোর কোয়েশ্চেন কি অ্যান্সার হয়েছে? আচ্ছা, এবার বিল গেটস একটা কথা বলেছিল যে 640K অফ মেমরি অট টু বি এনাফ ফর এভরিবডি। We know that this is not true because our computers use, in fact our phones use more than 4 GB. মানে বেসিক্যালি বিল গেটস সেই সময় এটা তোর কম্প্রিহেন্ড করতে ভুল করেছিল কি হাউ ফাস্ট দ্য কম্পিউটার ফিল্ড উড গ্রো। যেহেতু কম্পিউটার হোম মানে বাড়িতে আসা এত শুরু হয়ে গেছিল, যেহেতু ওটা ডিমান্ড বেড়ে গেছিল, সেই কারণে ডিউ টু মুরস ল, every single year the number of transistors doubled, and therefore computers later out outweighed this 640K limit of memory, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসি ডেটা বাসে। এবার ডেটা বাসে আসার আগেও কয়েকটা পয়েন্ট আছে, সেগুলো একটু বলে নিই। আচ্ছা, তো আমি যে কথাটা আগে একটু বলা শুরু করেছিলাম, সেটা হচ্ছে আমরা যখনই অ্যাড্রেসেস নিয়ে কথা বলি ইন কম্পিউটার সায়েন্স, আমরা সবসময় রেফার করি, আমরা সবসময় ভেবে নিই মাথায় যে ইট উইল বি আ মেমরি অ্যাড্রেস, বাট দ্যাট ওয়াজ নট দ্য কেস উইথ 8 বিট মাইক্রোপ্রসেসরস অফ দি এরা, ঠিক আছে। তো এটা হয়তো তুই কম্পিউটার অর্গানাইজেশনে পড়েছিস, যে দি আইও ডিভাইসেস
share their memory addresses with the memory chips. মানে তোর যেই অ্যাড্রেস বাসটা 2 to the power 16 এতগুলো ইউনিক অ্যাড্রেসেস 8085 মাইক্রোপ্রসেসর রেকগনাইজ করে, এতগুলো অ্যাড্রেসেস কিন্তু পুরোটা কিন্তু মেমোরির সাথে কানেক্টেড থাকে না, কিছুটা কানেক্টেড সাথে মেমোরির সাথে, আর বাকিগুলো কানেক্টেড থাকে আইও ডিভাইস বা বাকি পেরিফেরাল ডিভাইসেসের সাথে। সো বেসিক্যালি the IO devices share the same memory address space with the fixed memory addresses of the main memory। ঠিক আছে, এবার এই জিনিসটা একটা আচ্ছা এক্সাম্পল দিয়ে বুঝলে পরে খুব সুবিধা হবে। তুই কি মেমোরি ম্যাপড আইও নিয়ে ব্যাপারে পড়েছিস? তো মেমোরি ম্যাপড আইও, আইও ম্যাপড আইও কম্পিউটার অর্গানাইজেশনে পড়িসনি? না মনে পড়ে না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। মেমোরি ম্যাপড আইওটা কি সেটা একটা এক্সাম্পল দিয়ে দেখে নেওয়া যাক। আচ্ছা, তো আমরা কি আইডেন্টিফাই করলাম দ্যাট দি 8085 মাইক্রোপ্রসেসর ক্যান অ্যাড্রেস 2 to the power 16 ইউনিক অ্যাড্রেসেস। এবার বলতো হোয়াট ইজ হুম ইন হেক্স, হোয়াট ইজ দ্য মিনিমাম অ্যাড্রেস দ্যাট ইট ক্যান আইডেন্টিফাই ইন হেক্সাডেসিমাল? এভাবে বলতো, জিরো, কটা জিরো? 8টা জিরো। 8টা জিরো নয়, 4টে জিরো। আচ্ছা, আমার অ্যাড্রেস বাসের সাইজ কত? এটা কত বিট? 16 বিট। 16 বিটস। 16 বিট। আচ্ছা, এবার লোয়েস্ট অ্যাড্রেসও কি আইডেন্টিফাই করতে পারবে? 16খানা জিরো। ওকে, হ্যাঁ প্রত্যেকটা হেক্স ক্যারেক্টার, প্রত্যেকটা হেক্স নাম্বার কতগুলো বিটে রিপ্রেজেন্টেড হয়? বাইনারিতে মিনিমাম কতগুলো বিটে রিপ্রেজেন্টেড হয়? 4টে। 4টে রিপ্রেজেন্টেড হয়, একদম ঠিক। তো এটা হচ্ছে আমার এ উইচ ইজ 10, দ্যাটস 1010, রাইট? তো এবার বলতো এই 16 বিটের মধ্যে কতগুলো 4 বিটের গ্রুপ আছে, কতগুলো নিবেল আছে? 4টে। 4টে। তাহলে ওই 4টে 16, তাহলে ওই 16খানা জিরোকে তুই যদি 4টে করে করিস তাহলে কটা শূন্য হবে? 4টে না? 4টে। 0 0 0 0। আর ম্যাক্সিমাম কততে যাবে? এফ 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 এফ। একদম ঠিক, 4টে এফ। ঠিক আছে, তো দিস ইজ দি এন্টায়ার অ্যাড্রেসেবল স্পেস ফর 8085 মাইক্রোপ্রসেসর। এবার এই যে কমপ্লিট অ্যাড্রেসেবল স্পেসটা আছে, এই পুরো অ্যাড্রেসেবল স্পেস কিন্তু মেমরি চিপের সাথে কানেক্টেড না, কিছুটা মেমরি চিপ নিয়ে নিচ্ছে। ফর এক্সাম্পল আমি ধরতে পারি যে F000 থেকে F7FF হচ্ছে একটা মেমরি ডিভাইস কানেক্টেড, 0000 থেকে 0FFF হচ্ছে একটা ইনপুট ডিভাইস কানেক্টেড, আর F800 থেকে FFF এই পার্টিকুলার রেঞ্জটা ধরে নিচ্ছে একটা আউটপুট ডিভাইস কানেক্টেড। এর মানেটা আমি বলছি, এগুলো তো পুরো তো কন্টিনিউয়াস না তো। কারণ আমি জাস্ট বলছি, আমি ধরে নিচ্ছি একটা, আমি জাস্ট এটা ধরেছি। তো একটা জিনিস এবার জাস্ট শোন, এরপর আমি যেটা আমি বলবো। আচ্ছা, তো যদি মাইক্রো প্রসেসরটা এই পার্টিকুলার অ্যাড্রেস রেঞ্জের মধ্যে কোনো রিড বা রাইট অপারেশন করে, ইট উইল অ্যাকচুয়ালি বি ডুইং আ মেমরি রিড অর রাইট অপারেশন। যদি মাইক্রোপ্রসেসরটা এই অ্যাড্রেস রেঞ্জের মধ্যে কোনো রিড অপারেশন করে, দ্যাট উইল বি রিগার্ডেড অ্যাজ অ্যান ইনপুট অপারেশন। আর এই পার্টিকুলার অ্যাড্রেস রেঞ্জের মধ্যে যদি কোনো রাইট অপারেশন করে, দেন ইট উড বি রিগার্ডেড অ্যাজ অ্যান আউটপুট অপারেশন। তো বেসিক্যালি অপারেশন। সবসময় কিন্তু একটা অ্যাড্রেস দিচ্ছে, বাট এই অ্যাড্রেসটা কিন্তু সবসময় মেমরি অ্যাড্রেস কোন নাও হতে পারে। রেঞ্জে লাইক হচ্ছে ওইটা দিয়ে হ্যাঁ, তো ওটা বেসিক্যালি ডিটেক্ট দিস ইজ করবে। নোন অ্যাজ মেমরি ম্যাপড আইও। ব্যাপারটা বুঝেছিস? যে সেম অ্যাড্রেস স্পেস বাট ডিফারেন্ট রেঞ্জেস ইন্ডিকেট ডিফারেন্ট পেরিফেরাল ডিভাইসেস। ব্যাপারটা বুঝেছিস? তো 8085 মাইক্রোপ্রসেসর দুটো টাইপেরই সাপোর্ট করতো। একটা হচ্ছে মেমরি ম্যাপড আইও, যেখানে অ্যাড্রেস স্পেসটা আইও ডিভাইসেস আর বাকি পেরিফেরাল ডিভাইসের সাথে শেয়ার্ড হতো। আরেকটা হচ্ছে আইও ম্যাপড আইও, যেখানে প্রত্যেকটা আইও ডিভাইসেস গুলোকে সেপারেটলি, ওরা সেপারেট লাইনসে বিলং করে, দে আর নট শেয়ার্ড উইথ দি সেম অ্যাড্রেস স্পেস। ঠিক আছে, ব্যাপারটা কি বুঝেছিস? মেমরি ম্যাপড আইওর ব্যাপারটা কি? হ্যাঁ আচ্ছা, কোয়েশ্চেন থাকলে বল, আমি ক্লিয়ার করছি যদি থাকে। আপাতত নেই। আচ্ছা আচ্ছা, তো এবার চলে আসি ডেটা বাসে। তো এবার ডেটা বাসটা যেটা আমি তোকে বলছিলাম, যে ডেটা বাসটা যেহেতু মাল্টিপ্লেক্স থাকে তোর অ্যাড্রেস বাসের সাথে, সেই কারণে আমরা ডেটা বাসটা AD0 আর AD7 লিখি। তোর কন্ট্রারি টু দ্য কনভেনশন, যেখানে আমাকে এটা D0 থেকে D7 লেখা উচিত ছিল। ঠিক আছে, আচ্ছা, তো the data bus is 8 bits wide. Okay, moreover
দিস ডেটা বাস ইজ বাইডিরেকশনাল ইন নেচার, মানে দ্য ডেটা ফ্লোজ ইন বোথ ডিরেকশন। সেই কারণেই আমি এখানে একটা বাইডিরেকশনাল অ্যারো দিয়েছি। ওকে, যে জিনিসটা এখানে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দ্য ডেটা বাস ইজ 8 বিটস ওয়াইড। ওকে, আচ্ছা, আমরা যদি মাল্টিপ্লেক্স করতেই যাচ্ছিলাম তাহলে আমরা পুরো 16 বিট কেন করিনি? কারণ তোর 8085 একটা 8 বিট মাইক্রোপ্রসেসর, সেই পয়েন্টটাই এটাকে পড়ে 16 আছে। বিট করা? না 16 বিট করা যাবে, আরে বাবা তোর মেমরি অ্যাড্রেস 16 বিট হচ্ছে, কিন্তু ও আচ্ছা, 8 বিট মাইক্রোপ্রসেসর, ও 8 বিটের বেশি অ্যাট এ টাইম অ্যাক্সেস করতে পারে না। 16 বিট মাইক্রোপ্রসেসর আছে তো 8086, সবার প্রথমে কি 64 বিট বেরিয়ে আসবে? অনেকটা এক্সাম্পলটা না। এরকম, সবার প্রথমে কি কালার টিভি বেরিয়েছে? ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি বেরিয়েছে, বিকজ ইট ওয়াজ সিম্পল। সেরকম 8085 প্রথমে বেরিয়েছে, এটা 8 বিটস বলে, তার আগেও ইন্টেল না, 4004 বলে। ঠিক আছে। ওকে, আচ্ছা, তো এবার তুই আমাকে একটা এই জিনিসটার অ্যান্সারটা দে। হোয়াট ইজ দি ম্যাক্সিমাম নাম্বার দ্যাট ক্যান অ্যাপিয়ার অন দ্য ডেটা বাস? 8 বিট ওয়াইড, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? জানি না। কেন 8 বিটের ম্যাক্সিমাম কি হয়? হোয়াট ইজ দি লার্জেস্ট নাম্বার দ্যাট ইউ ক্যান মেক উইথ 8 বিটস? 2 to the power 8। বাইনারিতেই বল। 2 to the power 8 ফর 2 to the power একটা 9 বিট নাম্বার। 8টা 1। 8টা 1, এটাই বল, 8টা 1। ঠিক আছে, আচ্ছা, এবার এদের মধ্যে কি, এটা আমার এলএসবি, হুম। রাইট, আর এটা আমার এমএসবি, কোনো ডাউট আছে? এবার না, বলতো এলএসবি, সেগুলো এলএসবি তোর বিটের প্লেস ভ্যালু কত? 2 to the power 0, বলতে থাক। 2 to the power 1 বল। square, 2 square, তারপরে, 2 cube, তারপরে 2 to কি the বল তো? power 4, 2 to the power 4, আচ্ছা, তারপরে আসি বাস, 2 to the power 5, 2 to the power 6, আর 2 টু দি পাওয়ার 2 to 7। the power তো এই প্রত্যেকটাকে যদি আমি অ্যাড করি তাহলে পরে আমি পাবো ওটা হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার ইন ডেসিমালস। বা অ্যাড করার আমার দরকার নেই, একটা জিনিস দেখতো, আমি যদি এর সাথে 1 অ্যাড করি wouldn't I get this number? হ্যাঁ, হ্যাঁ, What is the value of this number in decimal? 2 to the power 8 মানে একদম 2 টু দি পাওয়ার হচ্ছে 8। তাহলে এটাতে কি করে পৌঁছাবো? -1, -1। তাহলে what is the largest 8 bit number that we can get? 2 to the power 2 8 to the power minus 8 1, minus 1, and this comes out to be 255 in 255, decimals. তুই যে 2 to the power 8 বলছিলি, 2 to the power 8 is actually a 9 bit number, বাট আমার ডেটা বাসটার সাইজই 8 বিট, 9 বিট কি করে অ্যাকোমোডেট করবে ও? আর তার সাথে ডেটা বাস ইজ হাউ দ্য এমপিইউ পারফর্মস দ্য সেকেন্ড অপারেশন, ট্রান্সফার অফ ইনফরমেশন ফ্রম মাইক্রোপ্রসেসর টু দি মেমরি চিপ, ট্রান্সফার অফ ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশনস। ঠিক আছে, বুঝলাম না, সেকেন্ড বুঝলাম না। অপারেশন আমরা কিছু মাইক্রোপ্রসেসরের অপারেশন ডিসকাস করেছিলাম না? অ্যাড্রেস বাসটা তোর কি দেখানোর operation? আগে দেখ, এই যে এই জিনিসটা, দাঁড়া, এই যে এটা, এখানে আমরা কিছু অপারেশন আইডেন্টিফাই করেছিলাম। ইট নিডস টু পারফর্ম দ্য ফলোইং স্টেপস। তো ট্রান্সফার অফ বাইনারি ইনফরমেশন, দিস পার্ট ইজ ডান থ্রু দি হেল্প অফ দ্য ডেটা বাস। ডেটাবাস, আচ্ছা। ওটাই আমি বলছি। প্রথমে অ্যাড্রেস, তারপর অ্যাড্রেস ডেটাবাস, দি তারপর আইডেন্টিফাই হলো কন্ট্রোল তোর পেরিফেরাল ডিভাইস। মেমরি তারপর, লোকেশনটা হ্যাঁ, অফ দ্য পেরিফেরাল অ্যাড্রেস বাস, মানে প্রথম স্টেপে মেমরি লোকেশন অফ দ্য পেরিফেরাল ডিভাইস দেখলাম, হুম, লোকেট করলাম। তারপরে এবার ডেটাটা তারপর ট্রান্সমিট ওখান করতে হবে। থেকে ট্রান্সফার করলাম ওইখানে ডেটাবাস। ডেটা বাস, তারপর সিঙ্ক্রোনাইজেশনের জন্য কন্ট্রোল বাস। কন্ট্রোল বাস। ঠিক আছে, এটা লিখে নে নালে, হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার দ্যাট ক্যান অ্যাপিয়ার অন দ্য ডেটা বাস? হ্যাঁ, আর আমি তোকে একটা কথা বলছি, যে ব্রাশ আপ অন
তোর এই কি নাম্বার সিস্টেমস, কারণ এর প্রোগ্রামগুলো করতে নাম্বার সিস্টেমস কিন্তু খুব লাগবে। টুস কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট, এগুলো তোর ভালো করে তোর দেখে রাখবি, ঠিক কারণ আছে। এগুলো লাগবে। ইনফ্যাক্ট বিসিডিটাও দেখে রাখবি, বিসিডি রিপ্রেজেন্টেশন। লেখা হয়ে গেল বলিস সরাবো? হয়েছে। আচ্ছা, ওকে। এবার 8085 মাইক্রোপ্রসেসরকে কেন 8 বিট মাইক্রোপ্রসেসর বলা হয়? এই কারণে বলা হয় বিকজ দ্য ডেটা বাস সাইজ ইজ 8 বিটস। এটার মানে কি, এটার ইমপ্লিকেশন হচ্ছে ইট ক্যান ওয়ার্ক অর মুভ অ্যারাউন্ড 8 বিটস অফ ডেটা অ্যাট এ টাইম। ঠিক আছে, সেই কারণে ওকে 8 বিট মাইক্রোপ্রসেসর বলা হয়। তো এই কোয়েশ্চেনটা অলরেডি তুই আগে আমাকে অ্যান্সার করেছিস কি, সো ডাজ দ্যাট মিন 8085 মাইক্রোপ্রসেসর ইজ লিমিটেড টু ওয়ার্কিং উইথ নাম্বারস দ্যাট আর 8 বিটস লং? ইয়েস অর নো? নো। কেন? কারণ যদি ওকে 8 বিট অ্যাডিশন করতে হয়, ইট ক্যান ডু দ্যাট ডিরেক্টলি বিকজ ইট ইজ অ্যান 8 বিট মাইক্রোপ্রসেসর, বাট ইট ক্যান অলসো ওয়ার্ক অন 16 বিট ডেটা অ্যাজ ওয়েল। ওকে যদি 16 বিট ডেটা অ্যাড করতে হয়, ওকে কি করতে হবে, সবার প্রথমে লোয়ার হাফটা অ্যাড করতে হবে, তারপরে আপার হাফটা অ্যাড করতে হবে। বেসিক্যালি ওকে স্টেপসে কাজ করতে হবে। এবার তাহলে তুই আমাকে একটা কথা বল যে আমরা কি দেখলাম যে একটা 8 বিট মাইক্রোপ্রসেসর 8 বিট ডেটা, 16 বিট ডেটা, ইনফ্যাক্ট এই পার্টিকুলার আইডিয়াটাকে তুই যদি স্কেল আপ করিস, তাহলে ও 32 বিট, কনসিকুয়েন্টলি 64 বিট ডেটার উপরেও কাজ করতে পারবে। কিন্তু আমরা তাহলে 64 বিট ডেস্কটপ প্রসেসর কেন আজকাল কম্পিউটারে ইউজ করি? আমরা তো 8 বিট মাইক্রোপ্রসেসর ইউজ করতে পারতাম, কারণ 8 বিট মাইক্রোপ্রসেসরটা অবভিয়াসলি চিপার হবে টু ম্যানুফ্যাকচার কম্পেয়ার টু দি 64 বিট মাইক্রোপ্রসেসর দ্যাট উই ইউজ ইন আওয়ার সিস্টেমস টুডে। তো কেন আমরা 64 বিট ইউজ করি? কারণ স্টেপস অ্যাড করছি তো তো টাইম বাড়বে না, আর বেশি যত স্টেপ একদম, বাড়বে তত বেশি টাইম। একদম। যেই টাইমে এই 8085 মাইক্রোপ্রসেসরটা বেরিয়েছিল, সেই টাইমে এটা যেই কাজে লাগতো সেখানে এদের ডেটা অত বড় ছিল না, কারণ তখনও অব্দি কম্পিউটারটা হাউস হোল্ডস এর মধ্যে আসা শুরু করেনি। আস্তে আস্তে যখন কম্পিউটারটা হাউস হোল্ডস এর মধ্যে আসা শুরু করলো, তখন কি হলো, লোকেরা নিজের সব কটা কাজই বলতে গেলে কম্পিউটারে করার চেষ্টা করতো। আস্তে আস্তে রিকোয়ারমেন্ট বাড়লো, ডিমান্ডের জন্য, কাস্টমার ডিমান্ডের জন্য দে হ্যাড টু মেক ইমপ্রুভমেন্টস, যে এখন আর এই স্লো কম্পিউটার দিয়ে হবে না, আমাদেরকে ফাস্ট এডিশন করতে হবে। আর তারপরে আস্তে আস্তে গেম বেরোতে শুরু করলে কম্পিউটারের জন্য, তো তখন গেমের জন্য তো তোর ফাস্ট ক্যালকুলেশন লাগবেই ফর এভরিথিং। তো সেই কারণে তোর আমাদের এই 64 বিট মাইক্রোপ্রসেসর লাগে, বিকজ 8 বিট মাইক্রোপ্রসেসর টেক্স টুয়াইস দ্য টাইম as for adding two 16-bit numbers compared to a 16-bit microprocessor doing the same task. তো এইভাবে দেখতে গেলে টাইমটা বেসিক্যালি ডাবল হবে, এক্সপোনেনশিয়ালি বাড়বে তোর যদি নাম্বার অফ বিটস ডাবল হয়। ব্যাপারটা বুঝতে পেরেছিস? আচ্ছা, ওকে। এবার চলে আসছে কন্ট্রোল বাসে। তো দ্য কন্ট্রোল বাস ইজ কম্প্রাইজড অফ মেনি সিঙ্গেল লাইনস দ্যাট ক্যারি সিঙ্ক্রোনাইজেশন সিগন্যালস। তো এবার এই সিঙ্ক্রোনাইজেশন সিগন্যালস কেমন হবে সেটা একটা এক্সাম্পল আমরা ঠিক এর পরেই দেখবো। তো এই কন্ট্রোল বাসটা আমাদের কেন দরকার? বিকজ দিস লাইনস আর ইউজড বাই দি এমপিইউ টু প্রোভাইড টাইমিং সিগন্যালস। ঠিক আছে, তো এবার এই কন্ট্রোল বাসটার মধ্যে কিরকম টাইপের সিগন্যাল মানে হয়? অপারেশন হবে ওইটা টাইমিং সিগন্যাল। না না, এই তো একটা নেক্সট এক্সাম্পলটাই দেখবো। তো যে এক্সাম্পলটা আমরা এর পরে দেখবো সেটা হচ্ছে হাউ দি মাইক্রোপ্রসেসর রিডস আ পিস অফ ডেটা, লেটস সে ইনস্ট্রাকশন ফ্রম দি মেমরি। তো সবার প্রথমে কি হবে, ইট নিডস টু আইডেন্টিফাই দ্য পেরিফেরাল ডিভাইস ইট ওয়ান্টস টু কমিউনিকেট উইথ। তো ইনস্ট্রাকশন আর ডেটা কোথায় স্টোর থাকে? দে আর স্টোর অন দি মেমরি, রাইট? তাহলে পরে মাইক্রোপ্রসেসর কি করবে, সবার প্রথমে 16 বিট অ্যাড্রেস অফ দি মেমরি লোকেশন ও অ্যাড্রেস বাসের মধ্যে রাখবে। ঠিক আছে, অ্যাড্রেস বাসের মধ্যে রাখার পরে ইট উইল জেনারেট আ মেমরি রিড সিগন্যাল। মেমরি রিড সিগন্যালটা জেনারেট করার পরে কি হবে, দি অ্যাড্রেস লোকেশন। হবে যখন অ্যাড্রেসটা তোর মেমোরির না, না হলে তো আইওরিডও হতে পারে। হ্যাঁ,
মানে এখানে বলছি মেমরি রিড ওরা আলাদা আলাদা সিগন্যালস আছে, মেমরি রিড বল কি আইও রিড বল এগুলো আলাদা সিগন্যালস আছে। তো মেমরি রিড দিয়ে আচ্ছা। এটা ইন্ডিকেট করবে যে মেমরি ডিভাইস রিড করছে, রাইট? আচ্ছা, তো এবার মেমরি রিড সিগন্যালটা ইস্যু করার পরে কি হবে, ওই যে মেমরি ডিভাইসটা আছে ওই মেমরি ডিভাইসটা এই 16 বিট অ্যাড্রেসটা নেবে, 16 বিট অ্যাড্রেসটা নিয়ে সেই লোকেশনে যে ডেটাটা আছে সেই ডেটাটা ডেটা বাসের মধ্যে রাখবে। ডেটা বাসে রাখার পরে and it will be brought inside the MPU for further operation, for decoding, etc. ঠিক আছে? So this is one of the example of how control signals are generated for synchronization. Control signals এই কারণেই লাগছে because the microprocessor needs to talk with other peripherals. যদি তো মাইক্রোপ্রসেসর ওদের স্ট্যান্ডালোন হতো তাহলে লাগতো না। কি বলছিলি বল। কন্ট্রোল সিগন্যাল কাজটা হচ্ছে তো কি আমি বুঝলাম না। কন্ট্রোল সিগন্যালস আর বেসিক্যালি সিঙ্ক্রোনাইজেশন সিগন্যালস মানে কি, মানে কন্ট্রোল সিগন্যাল হচ্ছে মানে প্রত্যেকটা ডিভাইসকে ইনস্ট্রাকশন ইস্যু করে, এখন তুমি এটা করবে তখন তুমি এটা করবে। তোর মাইক্রোপ্রসেসর মেমোরি থেকে ডেটা পড়তে চায়, ঠিক আছে, খুব ভালো কথা, দ্যাট ইজ দ্য ইন্টেনশন অফ দ্য মাইক্রোপ্রসেসর। হাউ উইল দ্য মেমোরি তো ডিভাইস, ওটা ইনস্ট্রাকশনের উপরে ডিপেন্ড করছে না যে আমি ডেটা রিড করতে চাইছি কিনা। হ্যাঁ ইনস্ট্রাকশনের উপরে ডিপেন্ড করছে, কিন্তু ডিপেন্ড করার পরে সেই ইনস্ট্রাকশনটা ডিকোড কে করে, মেমোরি ডিভাইস না প্রসেসর, মাইক্রোপ্রসেসর? মাইক্রোপ্রসেসর। মাইক্রোপ্রসেসর ডিকোড করে, মেমোরি তো ডিকোড করে না। তাহলে হাউ উইল দ্য মেমোরি কাম টু নো কি এখন আমাকে ডেটাটা ডেটা বাসে রাখতে হবে নাকি ডেটা বাসের ডেটাটা আমাকে স্টোর করতে হবে, মেমোরি রিড না মেমোরি রাইট অপারেশন? তো সামওয়ান নিডস টু ইস্যু দ্যাট ইনস্ট্রাকশন, তাই না? তো দ্যাট তো ইজ মানে ইস্যু। সাইমালটেনিয়াসলি দুটো জিনিস যাচ্ছে, অ্যাড্রেস বাসের মধ্যে অ্যাড্রেসটাও যাচ্ছে মেমোরির কাছে, আর কন্ট্রোল বাসে কন্ট্রোল সিগন্যালটাও যাচ্ছে হ্যাঁ, মেমোরিতে। তারপরে মেমোরি ডিভাইসটা তো ডেটাটা ডেটা বাসের মধ্যে রাখছে, তারপরে ও পড়ছে, মাইক্রোপ্রসেসর রেজিস্টার্স এর মধ্যে স্টোর করে রাখছে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? হয়েছে, পরে আবার ভুলে যাবো। আচ্ছা, এই জিনিস এই স্টেপ গুলো পড়িস না, এই স্টেপ গুলোই তো তোর কি বলবো ইন্ডিকেট করছে কিভাবে কাজটা হয়। তো স্টেপে অলরেডি লিখে বুঝতে রেখেছিস পারিনি, বোধহয়। স্টেপে বুঝতে পারিনি। এখন কি বুঝেছিস? লিখে রাখ, নাহলে তোর কোনো ডাউট উম, হলে বলো, সেটা আমি বলে দিচ্ছি কি লিখতে হবে এক্স্যাক্টলি। থাক বল বাকিটা বল। আচ্ছা, তো তোর যা নোট করার হয়ে গেছে সরবো তাহলে নেক্সট স্লাইডে। নোট করে নিয়েছিস তো? হ্যাঁ করে নিয়েছি। সাইমালটেনিয়াসলি কথাটা লিখে দিতে পারিস, স্টেপ বাই স্টেপ এইভাবেই হয়। তো বেসিক্যালি কন্ট্রোল ইউনিটটা একটা আরবিটারের মতন কাজ করে। ও ও সিগন্যাল দেয় আর সেই সিগন্যালটা শুনে শুনে সবাই ফলো করে। যেরকম মার্চ পাস্টের মধ্যে লোকেরা কিভাবে মার্চ পাস্ট করবে সেটা একজন বাঁশি দিয়ে কন্ট্রোল করে, সেরকমই তুই একে ইনস্ট্রাকশন হিসেবে ধরে নিতে পারিস। এ বেসিক্যালি তোর সিগন্যাল ইস্যু করে, কন্ট্রোল সিগন্যাল দেয়, যেহেতু এখন তুমি এটা করবে, এখন এই ডিভাইস এটা করবে, এখন ওই ডিভাইস এটা করবে। এই সিগন্যালগুলো এই কন্ট্রোল ইউনিটটা জেনারেট করে। আচ্ছা, ওকে, এরপরে আমরা চলে আসি 8085 রেজিস্টারের ওই রেজিস্টার ম্যাপের উপরে, রেজিস্টারটা কিভাবে তোর লেআউট করা আছে। এবার মাইক্রোপ্রসেসর ইউনিট আর কি কি ফাংশন করে অ্যাপার্ট ফ্রম মুভিং ডেটা, সেগুলো একটু আমরা দেখে নিই। তো ইট ক্যান স্টোর 8 বিট ডেটা, it can read 8-bit data from memory, it can write 8-bit data to memory. Now apart from the memory read and write operations, it can also perform various arithmetic and logical operations, and it can test for conditions, perform jumps, etc. Now এই সবকিছু করার জন্য the microprocessor cannot work directly on the memory। এই যে অ্যারিথমেটিক অপারেশন বা এই যে লজিক্যাল অপারেশন গুলো আছে, এইগুলো ওই এএলইউ, দি অ্যারিথমেটিক লজিক ইউনিটটা ডিরেক্টলি তোর মেমোরির উপরে করতে পারে না। To perform these operations, the data has to be brought in from the memory to its own registers, which are connected to the circuit, which performs these arithmetic and logical operations. So, registers of 8085 এগুলো কি? These are high speed storage devices। চাইলে লিখে রাখতে পারিস 8085, the registers are high speed storage devices which are made using flip flops।
জেনারেলি ডি ফ্লিপ ফ্লপস। ঠিক আছে, তো এবার 8085 এর কি কি রেজিস্টার আছে, রেজিস্টারের সাইজ কি, সেটাও নেক্সট ডায়াগ্রামের মধ্যে দেওয়া আছে। ব্যাপারটা কি বুঝলি কেন রেজিস্টারটা ইম্পর্টেন্ট? হুম। আচ্ছা, এবার তোর 8085 রেজিস্টার ম্যাপের মধ্যে এই কটা রেজিস্টার আছে। সবার প্রথমে অ্যাকিউমুলেটর, দেন ফ্ল্যাগ রেজিস্টার, দেন বি সি ডি ই এইচ এল, এন্ড দেন স্ট্যাক পয়েন্টার এন্ড প্রোগ্রাম কাউন্টার। তো এরপরে এই প্রথম যে রেজিস্টার গুলো আছে, অ্যাকিউমুলেটর, ফ্ল্যাগ রেজিস্টার, বি সি ডি ই এইচ এল, দে আর অল 8-bit রেজিস্টার্স। ওয়াই 8-bit রেজিস্টার্স? কারণ 8085 টা ওয়ার্ড সাইজ কত, এই পার্টিকুলার মাইক্রোপ্রসেসরের ওয়ার্ড সাইজ কত? 8 bit। 8 bits. Well, it makes sense to create registers that can store that much amount of data, right? তো সেই কারণে এইগুলো 8 বিটস তোর স্টোর করতে পারে। এবার ফ্ল্যাগ রেজিস্টার বাদে যতগুলো রেজিস্টার আছে, 8-bit রেজিস্টার আছে, দে আর ইউজড ফর ডেটা স্টোরেজ অপারেশনস। ফ্ল্যাগ রেজিস্টারের মধ্যে তুই কোনো ডেটা স্টোর করতে পারিস না। ইট ইজ সোললি ইউজ টু স্টোর দ্য স্টেটাস অফ এন অপারেশন। এরপর তুই আমাকে বলবি তাহলে এখানে স্ট্যাক পয়েন্টার আর প্রোগ্রাম কাউন্টারটা কেন 16-bit? ওটার ডেটা বাসের সাইজ তো 8 বিটস, তাহলে 16-bit রেজিস্টার কেন এখানে ইউজ করা? প্রোগ্রাম কাউন্টার অ্যাড্রেস স্টোর করছে, স্ট্যাক পয়েন্টার একদম, আই গেস অ্যাড্রেস স্টোর। দে আর ইউজড অ্যাজ মেমরি পয়েন্টার্স। এবার মেমরি পয়েন্টার্স মানে কি? পয়েন্টার্স মানে তুই সিতে শিখেছিস, দে আর ইউজড ফর স্টোরিং দি অ্যাড্রেসেস। এবার তোর এই যে মাইক্রোপ্রসেসরটা আমরা করছি, সেই মাইক্রোপ্রসেসরের অ্যাড্রেস বাসের লেন্থ কত? 16 bits। 16-bit। তাহলে প্রত্যেকটা অ্যাড্রেস লোকেশন 16-bit ওয়াইড হবে। আর যেহেতু এরা মেমরি পয়েন্টার হিসেবে কাজ করছে, দে আর 16-bit রেজিস্টার্স। ব্যাপারটা কি একটু ক্লিয়ার হচ্ছে ওয়াই দ্য সাইজেস আর হোয়াট দে আর? হুম। আচ্ছা, তোর মুখ দেখে তো মনে হচ্ছে কি বুঝতে পারছিস না বা কেমন একটা লাগছে, বুঝতে পারছিস তো? তোর মাথাটা পরে খারাপ করবে। আচ্ছা, তো এরপরে আমরা প্রত্যেকটা রেজিস্টারের ব্যাপারে একটু পড়ে নিই। তো সবার প্রথমে লেট আস হুম। ডিসকাস অ্যাবাউট দি জেনারেল পারপাস। আমাকে একটা ছোট এক্সাম নিস তো, এটা একটা ক্লাসে খুব ভালো হয়। এক্সাম কি দেবো? এক্সাম দিলে আর সময় থাকবে না। কুইজ বানা, ছোট ছোট প্রশ্ন। সময় থাকবে না রে, সত্যি বলছি সময় থাকবে না। আমাকে শেষ করাতে হবে, এখনো অনেক কিছু আছে, এটা তো জাস্ট সবে শুরু, অনেক কিছু আছে। আচ্ছা, এবার let us talk about the general purpose registers that the microprocessor has. So the 8085 microprocessor has 6 general purpose registers. The registers are B, C, D, E, H, L. They are all 8-bit registers, এখনই ডিসকাস করলাম। এবার এই যে রেজিস্টার গুলো আছে, তো এই রেজিস্টার গুলোর মধ্যে বিসি রেজিস্টার পেয়ার, ডি রেজিস্টার পেয়ার, এইচ এল রেজিস্টার পেয়ার, মানে কি এই ডায়াগ্রামের মধ্যে যেগুলো পাশাপাশি রাখা আছে ওটা সেইগুলোকে, করা যায়। হ্যাঁ, দে ক্যান বি টুগেদার ইউজড অ্যাজ আ 16-bit রেজিস্টার পেয়ার। তো এখানে আমি দিয়ে রাখছি দিস টু, এই দুটো একসাথে, এই দুটো একসাথে, আর এই দুটো একসাথে। এদেরকে একত্রে আমরা 16-bit রেজিস্টার হিসেবে ইউজ করতে পারি টু পারফর্ম 16-bit অপারেশনস। তো দেয়ার আর আ ফিউ ইনস্ট্রাকশনস in the instruction set of the microprocessor that can perform addition of 16-bit numbers. ঠিক আছে, আদারওয়াইজ তোকে 16-bit নাম্বারসে অ্যাডিশন করতে গেলে নিজের থেকে প্রোগ্রাম লিখতে হয়, বাট দেয়ার আর ইনস্ট্রাকশন দ্যাট ক্যান ডিরেক্টলি পারফর্ম দি অ্যাডিশন অন 16-bit নাম্বারস। বাট যাই হোক না কেন, ইন্টারনালি ওকে 8-বিটের স্টেপেই করতে হয়, বাট তোকে শুধু প্রোগ্রামটা লিখতে হয় না, দ্যাট ইজ ডান ইন্টারনালি। তো সেই সব কেসেসে আমাদের এদেরকে একসাথে ইউজ করার দরকারটা পড়বে, প্রয়োজনটা পড়বে। ঠিক আছে, আচ্ছা, এরপর একটা জিনিস মাথায় রাখবি, এদেরকে প্রোগ্রামেবল রেজিস্টার এই কারণে বলা হয় বিকজ দে ক্যান বি লোডেড উইথ ডেটা। আর এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই ডিস্টিংশনটা, সেটা হচ্ছে when we when we save data in a register, ঠিক আছে, আমি এখানে লিখে রাখছি সেভ ইন রেজিস্টার, এই পার্টিকুলার অপারেশনটাকে বলা হয় হচ্ছে লোড অপারেশন। অ্যান্ড when we save data in memory, এই অপারেশনটাকে বলা হয় হচ্ছে স্টোর অপারেশন। এবার এই ডিস্টিংশনটাতে তুই যদি ক্লিয়ার না থাকিস, তাহলে পরে কিন্তু এর ইনস্ট্রাকশনের নেমনিক গুলো বুঝতে কিন্তু অসুবিধা হয়, বিকজ দ্য নেমনিক্স আর রিটেন ইন দিস ম্যানার। যেটা এলডিএ, যেটা তুই শিখেছিস, সেই এলডিএ ইজ বেসিক্যালি ইউজড ফর
লোডিং রেজিস্টার উইথ ডেটা ফ্রম মেমরি, আর তুই যে এসটিএ শিখেছিস, অ্যাকুমুলেটরে স্টোর করছে। হ্যাঁ, রেজিস্টার থেকে মেমোরিতে ডেটা ও স্টোর করছে। স্টোর মানে হচ্ছে ইন মেমরি, আর লোড মানে হচ্ছে রেজিস্টার। এটা একটু মাথায় রাখিস, এটা একটু ক্লিয়ার থাকিস এই ব্যাপার জিনিসটার ব্যাপারে। ওকে, লিখে নে যা লিখবি। এবার আমি তোকে 10 মিনিটের ব্রেক দিচ্ছি, তারপরে আবার শুরু করবো। লিখে নিয়েছিস যা লেখার? তো উই উইল বিগিন অ্যাট 8:13 PM। ঠিক আছে, হ্যাঁ। যা মাইক্রোফোনটা মিউট করে দে। ওকে, তো ওই তুই কন্ট্রোল সিগন্যালস এর ব্যাপারে তুই বলছিলি কি তুই সেটা বুঝতে পারছিস না, আমি সেটাই তোকে আমি জাস্ট আরেকটা অ্যানালজি দিই। সেটা দিলে দেখ যদি তুই বুঝতে পারিস, মানে সেম অ্যানালজি বাট দেখ যদি তুই বুঝতে পারিস। আচ্ছা, তো লেটস সে তোর মাইক্রোপ্রসেসর কোনো একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করে দেখলো, মানে ডিকোড করে দেখলো কি দিস ইজ আ মেমরি রিড ইনস্ট্রাকশন। ঠিক আছে, এবার যখন ওটা একটা মেমরি রিড ইনস্ট্রাকশন হবে, তখন হাউ উইল দ্য মাইক্রোপ্রসেসর কনভে দ্য মেসেজ টু দি মেমরি চিপ দ্যাট ইট ওয়ান্টস টু রিড ফ্রম ইট? মেমরি চিপ তো আগের থেকে জানবে না যে এখন মাইক্রোপ্রসেসরটা আমার থেকে রিড করবে না রাইট করবে, সেটা তো ও জানবে না। সেই ইনস্ট্রাকশনটা তো ওকে কনভে করতে হবে, তাই না? তো that instruction is conveyed through the help of control signals. Control signal basically ওই মেমোরি চিপের একটা সিগন্যাল ওখানে এনেবল করে, ধরেন চিপ এনেবল বলে কোন একটা সিগন্যাল সাপোজ এনেবল করলো, কি আচ্ছা এখন এই চিপটা এনেবল হলো, এখন তুমি ওর থেকে রিড করবো। যে কোনো মেমরি চিপের অনেকগুলো সিগন্যাল হয়, চিপ এনেবল সিগন্যাল, রিড সিগন্যাল, রাইট সিগন্যাল, ডেটা পিনস, এগুলো হয়। এই এই অ্যাপ্রোপ্রিয়েট সিগন্যালস গুলো তো টার্ন অন করতে হবে না, টার্ন অন বা টার্ন অফ অ্যাকর্ডিং টু দ্য সিনারিও। তো এইগুলোই হচ্ছে কন্ট্রোল সিগন্যালটা করে আফটার ডিকোডিং দ্য ইনস্ট্রাকশন দ্যাট দি মাইক্রোপ্রসেসর ওয়ান্টস টু এক্সিকিউট। বুঝেছিস কি বুঝিসনি? একটু ক্লিয়ার হয়েছে? হুম। তাও বুঝিস? আমাকে হুম। these registers are programmable meaning এই তো তোর এই লাস্ট পয়েন্ট স্লাইডের এই জিনিসটা একবার একটু বল। হ্যাঁ, এবার এটার মানে হচ্ছে কি প্রোগ্রামেবল মানে কি, their content can be changed, তাই না? their content is not fixed, they can be changed, so they can, হ্যাঁ চেঞ্জ করতে পারি ডিফারেন্ট ইনস্ট্রাকশনস দিয়ে। হ্যাঁ, ওর কন্টেন্টটা আমি কখনো 1 স্টোর করতে পারি, 3 স্টোর করতে পারি আমার ইচ্ছে, বাই লোডিং ডেটা ইন দেম। ওটাই বলতে চাইছি, আর কিছু না। আচ্ছা, নেক্সট আমাদের কি আছে? নেক্সট আমাদের আছে হচ্ছে তোর accumulator. Now এই accumulator কি? This is the only register that is a part of the arithmetic and logic unit. ঠিক আছে, so this is an 8-bit register and it is a part of the arithmetic logic unit. এবার এটার মানে কি? এটার মানে হচ্ছে the result of any arithmetic or logical operation is always stored in the accumulator. ঠিক আছে, এবার এটার অবজারভেশন কি বা এটার ইনফারেন্স কি? তুই অ্যাডিশন অপারেশনের কথাটা ভাব। তো তুই আমাকে বল, ইজ অ্যাডিশন অপারেটর আ বাইনারি অপারেটর অর আ ইউনারি অপারেটর? বাইনারি। বাইনারি অপারেটর, রাইট? তো তাহলে পরে তুই ভাববি যে আমাদের এই 8085 এ যে অ্যাড ইনস্ট্রাকশন গুলো আছে, সেই অ্যাড ইনস্ট্রাকশনটা হয়তো এরকম টাইপের ফরম্যাট হবে যে ও বি আর সি কে অ্যাড করবে আর বি তে রেজাল্টটা স্টোর করবে। কিন্তু তুই যদি দেখিস, কালকেই তো দেখলি যে শুধু অ্যাড। 8085 এর যেটা আছে, ওটা ধরে নে শুধু অ্যাড বি বা অ্যাড সি থাকবে। তো এটার মানে কি? এটার মানে কি তোর তোর 8085 ইউনারি অ্যাডিশন ইউজ করে? ইউনারি অ্যাডিশন বলেও এত কিছু হয়? হয় না তো। এটার মানেই হচ্ছে এটা যে এখানে ও অ্যাজিউম করে নিচ্ছে কি ওয়ান অফ দি অপারেন্ট ইজ অলরেডি স্টোরড ইন এ। মানে কি? তুই যদি অ্যাকুমুলেটর অ্যাড করছে, হ্যাঁ। বি দেখিস, a add b is basically symbolic of adding the content of accumulator with the content of b and then storing the result in a. ঠিক আছে, similarly add co type, add the content of a with c and then store the content in a. ব্যাপারটা বুঝেছিস? তো ইয়েস। because the accumulator is a part of the arithmetic and logical operation, সেই কারণে একটা অপারেন্ট অফ এনি বাইনারি অপারেশন হোক কি ইউনারি অপারেশন হোক, তোকে একটা অপারেন্ট অ্যাকিউমুলেটরে সবসময় রাখতে হবে, and the result of the operation will always be stored in this register alone and no other register. তুই চাইলে অ্যাকিউমুলেটর থেকে অন্য রেজিস্টারে সরাতে পারিস ভ্যালুটা,
কিন্তু রেজাল্ট কিন্তু বাই ডিফল্ট এখানেই যাবে। একদম। আর এটাকে রেজিস্টার্ড এও বলা হয়, শর্ট ফর অ্যাকিউমুলেটর। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? ইয়েস। আচ্ছা, ওকে। তো এরপরে নেক্সট হচ্ছে আমরা ডিসকাস করব অ্যাবাউট দি ফ্ল্যাগ রেজিস্টার। এবার এই জায়গাটায় তোর স্লাইড চেঞ্জ গুলো একটু স্লো হবে, কারণ উই হ্যাভ ক্রস 30 পেজেস, আর এখন থেকে স্লো হতে শুরু হয়ে যায়। দিস ইজ ওয়ান অফ দ্য ড্রব্যাকস অফ তোর কি বিট পেপার। তো একটু ওয়েট করিস, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা ফ্ল্যাগ রেজিস্টারের কথা বলি। তো যেটা আমরা বলেছিলাম যে আমরা যতগুলো রেজিস্টার আছে তোর, এক্সেপ্ট ফর দ্য স্ট্যাক পয়েন্টার অ্যান্ড মেমোরি, স্ট্যাক পয়েন্টার অ্যান্ড প্রোগ্রাম কাউন্টার, এই দুটো রেজিস্টার বাদে বাকি প্রত্যেকটা রেজিস্টার হচ্ছে 8 বিটস লং। এবার ফ্ল্যাগ রেজিস্টারও 8 বিটসের, বাট আউট অফ দিজ 8 বিটস অনলি 5 বিটস আর ইউজড বাই দি flag register. Only 5 bits are set or reset according to the value of an operation by the ALU. Set মানে কি? It is made 1, আর reset মানে হচ্ছে it is made 0. এবার এই পাঁচটা বিট সেগুলো আমাদেরকে জানতে হবে। These bits are also referred to as status bits. ঠিক আছে? আচ্ছা, the ALU includes 5 flip flops at a set or reset. ঠিক আছে, বাকি তিনটে কি ফ্লিপ ফ্লপ এক্সিস্টই করে না? না না, ফ্লিপ ফ্লপ এক্সিস্ট করে, বাট দে আর আনইউজড, দে আর নট ইউজড। ঠিক আছে, কারণ ব্যাপারটা হচ্ছে রেজিস্টার গুলোর সাইজ আমরা যা ইচ্ছা তাই রাখতে পারি না। তুই যে মার্কেটে যদি রেজিস্টার কিনিস, প্রত্যেকটা রেজিস্টারের একটা ডিস্টিংক্ট সাইজ হবে। ফর এক্সাম্পল 8 বিটস, মানে জেনারেলি 8 বিটস হয়। তো সেই কারণে ওদেরকেও 8 বিটসেরই একটা রেজিস্টার ইউজ করতে হয়েছে। শুধু কি করেছে, ওরা দেখেছে কি ওদের মাত্র 5টাই লাগবে, তাই 5টা বিট ইউজ করেছে। এবার 5টা বিট কিভাবে শুরু হয়, আমরা D0 থেকে শুরু করব। তো CY, ইট স্ট্যান্ডস ফর দি ক্যারি বিট, তারপরে একটা ছেড়ে D2, তারপরে হচ্ছে প্যারিটি বিট, প্যারিটি একটা ছেড়ে বিট, D4, তারপরে হচ্ছে অক্সিলারি ক্যারি, অক্সিলারি আরেকটা ছেড়ে ক্যারি, জিরো বিট, তারপরে হচ্ছে জিরো সাইন বিট ফ্ল্যাগ, টাইম আর ফ্ল্যাগ। সাইন ফ্ল্যাগ। ঠিক আছে, এইভাবে মনে রাখতে পারিস। D0 থেকে শুরু হয়, একটা ছেড়ে ছেড়ে তিনটে হওয়ার পরে পাশাপাশি দুটো। আর সাইন বিটটা কিভাবে মাথায় রাখবি, ফর এনি binary number, the leftmost bit or the MSB bit is always the sign bit. সেই কারণে এটা সাইন। ঠিক আছে, এইভাবে তুই মাথায় রাখতে পারিস। The sign bit will always be placed here at the leftmost D7th bit. Ever these flags are affected equally by the arithmetic as well as the logical operations that are performed by the ALU. এটা মাথায় রাখবি, data movement operations do not affect the flag. চাইলে লিখে রাখ, data movement operations do not affect the flag. বুঝলাম না। ডেটা মুভমেন্ট অপারেশন মানে MOV A, B, বি এর ভ্যালুটা এ তে ট্রান্সফার করা বা এ এর ভ্যালুটা সি তে ট্রান্সফার অত করা। ওটাতে এফেক্ট হওয়া উচিত না, তো এখানে তো হ্যাঁ, কোনো ফ্ল্যাগের কাজ ওরকম না যে এফেক্ট হবে। সেই কারণেই আমি বলছি এটা, এই জিনিসটা মাথায় রাখাটা খুবই দরকার। ডেটা আবার মুভমেন্ট অপারেশন, স্টেটমেন্ট এই তো দেখ উপরে ডেটা। লিখছি আমি উপরে দেখ, ডেটা মুভমেন্ট আচ্ছা দাও, অপারেশন ডু নট এফেক্ট দ্য ফ্ল্যাগ। আচ্ছা দেখে। ঠিক আছে, লিখেছি। এটা খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, এরপরে এই প্রত্যেকটা ফ্ল্যাগ বিটকে একটা একটা করে পড়া যাক। আচ্ছা, তো লেট আস ফার্স্ট বিগিন উইথ দি সাইন বিট। আমার যতদূর মনে হয়, হ্যাঁ, সাইন ফ্ল্যাগ। তো দিস ইজ দি D7th বিট অফ দ্য ফ্ল্যাগ, রাইট? তো ওটাও তুই চাইলে লিখে রাখতে পারিস, সাইন ফ্ল্যাগটা কত নম্বর বিট। ইট ইজ দ্য D7th বিট। তুই লিখেছিলি? এই তো লিখেছিস। ও হ্যাঁ, লিখেছি, বাস ঠিক আছে। আচ্ছা, এবার এই সাইন ফ্ল্যাগটা কখন ওয়ান হবে, ইফ দ্য রেজাল্ট অফ এনি অপারেশন হ্যাজ নেগেটিভ। ইটস D7th বিট টু বি ওয়ান, তাহলে পরে আমার সাইন ফ্ল্যাগটা ওয়ান হয়ে যাবে। তো এখানে আমি একটা তোর একটা এক্সাম্পল নিয়েছি, জাস্ট একটু দাঁড়া। এই D7 বিটটা মানে MSBটা তো যে কোনো একটা অপারেশনের ওয়ান হওয়া মানে তো এটা নেগেটিভ তো না? হ্যাঁ, নেগেটিভ তো। কেন নেগেটিভ না? ওটা তো সাইন ফ্ল্যাগ যদি ওয়ান হয় তাহলেই তো নেগেটিভ হবে। আচ্ছা, ধরে আমি একটা কথা বল। লেটস সে আমরা
তোর 4 বিট নাম্বারসই কনসিডার করছি। ওকে, এবার 4 বিটের আমি দুটো নাম্বার লিখছি, শুধু 4 বিট নাম্বার, কিন্তু মাথায় রাখিস। তো এই 4 বিট নাম্বারের মধ্যে বলতো কোনটা আমার সাইন ডিনোট করছে, ডিটারমাইন করছে এই 4 বিট নাম্বারে? জিরো প্রথম একদম এমএসবিটা। এমএসবিটা। তো তাহলে পরে আমার নাম্বারগুলো যদি 4 বিটই হয়, আর যদি আমি এটা লিখি, তাহলে পরে তাহলে পরে কি এটা একটা নেগেটিভ নাম্বার না? হুম, ফর এক্সাম্পল তুই একটা কাজ কর, কিন্তু এটা 1 মিনিট তুই ওয়ান্স কমপ্লিমেন্টে রিপ্রেজেন্ট কর। লেটস সে আমি এই পার্টিকুলার নাম্বারটা কত, 4, রাইট? ওয়ান্স কমপ্লিমেন্ট হুম রিপ্রেজেন্টেশনে কি হয়, ওয়ান্স কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশনে আমরা তোর ওয়ান নেগেটিভ জিরো রিপ্রেজেন্ট করি, এটা আমরা দিয়ে আমরা টু নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্ট কমপ্লিমেন্টে করি, রিপ্রেজেন্ট করছি। নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্ট করার জন্য ইউজ করি তো ওয়ান্স কমপ্লিমেন্টটা। হ্যাঁ হ্যাঁ, এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি হয়ে যাবে, 1011। এটা একটা নেগেটিভ নাম্বার, কারণ এটার ওয়ান্স কমপ্লিমেন্ট নেওয়া হয়েছে অফ আ পজিটিভ নাম্বার। আর এটার এমএসবি বিটটা কত, 1 না? হ্যাঁ আমি তোকে যেটা বলছি, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, ওই নাম্বার সিস্টেমটা যেটা আছে বাইনারি নাম্বার সিস্টেমের, ওইগুলোকে রিভাইজ কর, কারণ ওইগুলো এখন ওই খুব কাজে লাগবে। প্রবলেম হচ্ছে না, আমার বক্তব্যটা হচ্ছে যে এটা যে 8 বিট নাম্বারও যদি হয় যাই হোক, তো আমি কি করে বুঝবো যে ওইটা এই যে প্রথম একদম এমএসবিটা ওটা যে সাইন হচ্ছে ওই পার্টিকুলার রেজাল্টে, তুই যদি কোনো অপারেশন যে এক্সাম্পল দেখ, যেটা দিয়েছে। দেখ এটা দেখে নেই। আচ্ছা, আমরা কি অ্যাড করছি, আমরা 7f এর সাথে 1 অ্যাড করছি, রাইট? আচ্ছা, এখানে জায়গা নেই, আমি একটা নতুন স্লাইড বানাই, 1 মিনিট দাঁড়া। এত স্লো হয়ে গেছে না একটা কাজ করার জন্য, মানে প্রচন্ড বিরক্তিকর লাগে। আচ্ছা, তো আমরা কি করছিলাম, আমরা 7f এর সাথে 1 অ্যাড করছিলাম, রাইট? তো 7f ইন এইচ প্লাস 01 ইন এইচ, এটা আমরা অ্যাড করছিলাম। তাহলে বলতো রেজাল্টটা কত হয় হেক্সাডেসিমালে? সেভেনটা হচ্ছে তিনটে ওয়ান আর এফটা আচ্ছা ঠিক হচ্ছে আছে, তাহলে চারটে তাহলে তাহলে বাইনারিতেই করি, তাহলে যখন বাইনারিতে সুবিধা হবে। তাহলে 0 1 1 1, এফটা কত? 1111 1 1 1 1 হলো। এরপরে জিরোটা কি? এল এমএসবি আরে পজিটিভ। বাইনারি কত? ও আচ্ছা আচ্ছা, চারটে জিরো। আর 1 এর বাইনারি কত? তো ওয়ান। অ্যাড করি, তাহলে বল কত হবে? জিরো ক্যারি 1। জিরো ক্যারি জিরো ক্যারি ওয়ান জিরো ক্যারি ওয়ান। হুম হুম ওয়ান এমএসবি বিটটা কি হলো? ওয়ান। 1 আসা। এমএস বিটটা 1 আসা মানে কি নাম্বারটা? তাহলে কি এটাকে মাইনাস জিরো হচ্ছে? এটা -0 কেন হবে? তুই তো ওটাই তো বলছিস। দিস ইজ আ নেগেটিভ নাম্বার, এটা -0 কেন হবে? আমি কি বলেছি এটার তো ভ্যালু কি, আমি বাকি কখনো বলেছি? আমি সবসময় বলছি এটা সাইন কি হবে, আমি কি এটার ভ্যালু কখনো বলেছি? ভ্যালু আমি এটার বলিনি, এটা একটা নেগেটিভ নাম্বার হিসাবে তোর 8085 মাইক্রোপ্রসেসর ট্রিট করবে। কেন এটার এমএসবি বিটটা নেগেটিভ বলে? এই মাইক্রোপ্রসেসরটা তোর 8 আউট অফ দি 8 বিটস প্রথম বিটটাকে সাইন বিট হিসেবে কনসিডার করে, আর বাকি যেই বিটগুলো আছে সেটাকে ও কনসিডার করে হচ্ছে অ্যাজ দি ম্যাগনিটিউড অফ দি নাম্বার। তো এটা সবসময় বাকি যে বিট কোনো গুলো তো নাম্বারের জন্য জিরোই তো true। পুরোটা। হ্যাঁ, তো বাকি বিটগুলো জিরো হলো, কিন্তু এটা ও কম্পিউটারের মধ্যে দেখাবে হচ্ছে অ্যাজ 80। ঠিক আছে? আরে 80 কেন, দেখ না 100 আছে, তো এটার হেক্স কত? হ্যাঁ, এটা 80 হচ্ছে, সেটা আমি হ্যাঁ, বুঝেছি। এটা তাহলে 80 হচ্ছে। আবার আর মানেটা কি আমি এটা বুঝলাম না। যে কোনো রেজাল্টের
ভ্যালু যদি সবার লাস্টে এমএসবিটা নেগেটিভ আসে, ও এটাকে তো নেগেটিভ ওটা হিসেবে ট্রিট করে। না চেক করতে দে, নেগেটিভ চেক করতে দে, করছে, তাই তো? চেষ্টা করতে দে, দাঁড়া। যে কোনো রেজাল্টের ভ্যালু যদি সবার লাস্টে এমএসবিটা যদি 1 আসে, ওইটাকে নেগেটিভ নাম্বার হিসেবে ট্রিট করে। ও সাইন বিটটাকে 1 সেট করে দেয়। তার মানে এটা না কি বাকি আমি যেই অপারেশন গুলো করব সেই অপারেশনের মধ্যে আমি সাইন ফ্ল্যাগের ভ্যালুটা ইউজ করছি, নাও ইউজ করতে পারি। এইভাবে ও কাজ করে। তুই ধরে নে ফর এক্সাম্পল, তুই যদি একটা বড় নাম্বার থেকে একটা ছোট নাম্বার থেকে যদি একটা বড় নাম্বার সাবট্রাক্ট করিস, ধরে নে সেই এক্সাম্পলটা আমি নিয়ে নিলাম, সাবট্রাক্ট করিস, ঠিক আছে? আচ্ছা, লেটস সে তুই সাবট্রাক্ট করছিস, 3 থেকে তুই 4 সাবট্রাক্ট করছিস, ওকে? সাপোজ তুই সাবট্রাক্ট করছিস। এবার সাবট্রাকশনটা কিন্তু বাইনারিতে করবে, মাথায় রাখবি। কিভাবে বাইনারিতে সাবট্রাক্ট করবে? দেখ, 0 3, 0 3 মানে কি? 4টে 0, 0 0 1 1। 1 0 4টা কি? 4টে 0 0 1 0 0 1 0 0। এবার যদি আমাদেরকে এটাকে সাবট্রাক্ট করতে হয়, আমরা কিসে সাবট্রাক্ট করব? আমরা টুস কমপ্লিমেন্টে সাবট্রাকশন করব। কেন টুস কমপ্লিমেন্টে সাবট্রাকশন করব? এটা নাম্বার সিস্টেমে পড়ার সময় তুই দেখেছিলি, টুস কমপ্লিমেন্ট was the only way which in which it which passed zero test. জিরোরও দুটো রিপ্রেজেন্টেশন দেখাতো না, রাইট? তো আমরা টুস কমপ্লিমেন্টে সাবট্রাকশন করব। তো টুস কমপ্লিমেন্টে সাবট্রাকশন কিভাবে করব আমাকে একটু বল। 4টা লাস্টের নাম্বারটা 04 থেকে 2's কমপ্লিমেন্ট বার করবো। এটাটা আমি টুস কমপ্লিমেন্ট বার করবো, রাইট? এটা টুস কমপ্লিমেন্ট কত হবে? তারা ফলস প্রথম কমপ্লিমেন্ট বের 3টে করে, প্রথম তারপর কি হলো? এই তো লিখলাম, প্রথম 3টে লিখলাম, তারপর না, আমি ওটা বলতে চাইনি, আমি বলতে চাইছি প্রথম 5টা 0 হয়ে যাবে 1। ওইভাবে বলিস না, সবসময় লাস্টের থেকে দেখবি। টুস কমপ্লিমেন্টে ডিরেক্টলি করার শর্টকাট হচ্ছে আমরা এলএসবি থেকে বিটগুলোকে কপি করতে থাকবো। তো কপি করলাম 0 0, এরপরে যখন 1 পাবো, প্রথম 1 পাবো, তখন সেটাকে কপি করব আর রিমেইনিং বিটস গুলোকে কমপ্লিমেন্ট করব। আচ্ছা, তুই এই প্রসেসটাই হয়তো বলতি, বাট উল্টো দিক দিয়ে, এই দিক দিয়ে কখনো শুরু করবি না, সবসময় এই দিক দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে? এবার এই জিনিসটা কিভাবে আসে, তুই এটার ওয়ান্স কমপ্লিমেন্ট বের করে এর সাথে 1 অ্যাড করে দেখ, দেখবি তুই এটাই পাচ্ছিস, ঠিক আছে? তো আমরা কি করলাম, আমরা সাবট্রাহেন্ডের টুস কমপ্লিমেন্ট নিলাম, নেওয়ার পরে কি করবো, এর সাথে মাইনুয়েন্টটা অ্যাড করে দেবো, তাহলে পরে আমার রেজাল্টটা চলে আসবে। তাহলে আমার রেজাল্টটা কত আসবে বল? 8টা 1 সব কটা 1? 8টা 1। তো এখানে আমার নাম্বারটা নেগেটিভ হলো কি না হলো? হলো তো? হলো হলো। তাহলে এই জিনিসটা হলো। তো এই কারণে ও কি করবে, ও সাইন ফ্ল্যাগটাকে 1 সেট করে দেবে। এবার এইখানে দিস মেক্স সেন্স টু ইউ, কারণ 0 3 - 0 4 - 1 হয়, ঠিক আছে? কিন্তু দেখানোর সময় কিন্তু ও তোকে এফএফ দেখাবে, ও কিন্তু তোকে অন্য কিছু দেখাবে না। কেন, বুঝেছিস? বাইনারি সাবট্রাকশনটা করার পরে তারপরে আমরা ওটাকে হেক্সাডেসিমালে রিপ্রেজেন্ট করলাম। তো এখানে ও কি দেখছে, ও যেহেতু এমএসবিটা 1 হচ্ছে সেই কারণে ও তোর সাইন ফ্ল্যাগটাকে 1 সেট করে দিচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ও যে সাইন ফ্ল্যাগটাকে 1 সেট করবে, সেট করার জন্য ওর তো কিছু একটা তো লজিক দরকার, কিভাবে ও সাইন ফ্ল্যাগটাকে সেট করবে। ও তো নিজের মন মতন সাইন ফ্ল্যাগটাকে সেট করতে পারে না, ও তো মানুষ নয় কি আচ্ছা এখন সাবট্রাকশন করছে তার উপরে আমাকে সাইন ফ্ল্যাগটা সেট করতে হবে, সেরকম তো নয়। তো সেই কারণে ফর এনি রেজাল্ট, বি ইট অ্যাডিশন, বি ইট সাবট্রাকশন, বি ইট তোর অ্যান্ড অপারেশন, অর অপারেশন, জড অপারেশন, যদি রেজাল্টের এমএসবি বিটটা 1 আসে, ও সব সময় সাইন বিট ফ্ল্যাগটাকে 1 সেট করবে। সেটা সাবট্রাকশন হোক কি অন্য কোনো অপারেশন হোক, ডাজেন্ট ম্যাটার। এবার তুই এই সাইন ফ্ল্যাগটাকে কখন ইউজ করবি, তোর প্রোগ্রামের অনুযায়ী। ধরে নে তুই তোর তোমার কি বলে ইউজারকে কিছু একটা ডিফারেন্ট ভ্যালু দেখাতে চাস, যদি তোর সাইন ফ্ল্যাগটা 1 হয়, তখন তুই ইউজ করবি সাইন ফ্ল্যাগ। এটাকে বুঝতে পেরেছিস? রেজাল্টের এমএসপি 1 হলে ও সবসময় সাইন ফ্ল্যাগটা সেট করবে, বি ইট এনি অপারেশন,
ঠিক আছে? আচ্ছা, তো এখানে যেটা আমি তোকে দেখালাম, এখানে আমি একটা সিম্পল এক্সাম্পল নিয়েছিলাম অফ তোর অ্যাডিশন। আমি এই কারণেই অ্যাডিশনের এক্সাম্পলটা নিয়েছি, কারণ অ্যাডিশনের এক্সাম্পলের মধ্যে লোকেদের একটু খটকা লাগে যে অ্যাডিশনের মধ্যে সাইন ফ্ল্যাগ এটা কি করে নেগেটিভ হতে পারে, কিন্তু দুটো পজিটিভ নাম্বার অ্যাড হচ্ছে, কি করে এটা নেগেটিভ হতে পারে, তাই না? বাট স্টিল আমি এই জিনিসটা হাইলাইট করতে চেয়েছিলাম যে এনি অপারেশনের রেজাল্টের ভ্যালু যদি 1 হয় এমএসবি, সাইন ফ্ল্যাগটা সেট হবে। ব্যাপারটা কি মাথায় ঢুকেছে ভালো মতো? আচ্ছা, এটাই মাথায় রাখতে হবে, কারণ এইগুলি তোকে ভাইভাতে জিজ্ঞেস করবে। ভাইভাতে তোকে 8085 এর ব্যাপারে জিজ্ঞেস করবে, ও তোকে ভ্যালিড জিনিস জিজ্ঞেস করবে নাকি সাবট্রাকশন করলে হবে, ওটা তো সবাই জানে। সাবট্রাকশন করলে যে সাইন ফ্ল্যাগটা নেগেটিভ হবে, কিন্তু অ্যাড করলেও যে নেগেটিভ হতে পারে, দ্যাট ইজ দ্য পয়েন্ট দ্যাট ইউ মাস্ট কিপ ইন মাইন্ড। ঠিক আছে? তো এখানে তোর যে দুটো পয়েন্ট আমি লিখেছি সেখানে আমি জাস্ট বলেছি ইন আ গিভেন বাইট, if the d7th bit is 1, then the number will be viewed as a negative number by the microprocessor. If it's 0, it will be viewed as a positive number. The d7th bit is reserved for sign, while the rest of the bits are reserved for magnitude. তুই যদি সাইন ফ্ল্যাগের ভ্যালুটা না দেখিস, তাহলে তুই d7th বিটটা ম্যাগনিটিউড হিসেবে ইউজ কর। কে বারণ করেছে তোকে? কেউ বারণ করেনি। বাট তোর যদি দরকার হয়, তোকে যদি এটা দেখতে হয়, চেক করতে হয় আমার কারেন্ট রেজাল্টটা নেগেটিভ কিনা, তখন ইউ উইল নিড দ্য হেল্প অফ দ্য সাইন। ব্যাপারটা বুঝেছিস? হ্যাঁ, কিন্তু হুম। কিন্তু ব্যাপারটা তো তাহলে এটা দাঁড়াচ্ছে যে নাম্বারটা অ্যাকচুয়ালি পজিটিভ কি নেগেটিভ ওটা ম্যাটার করছে না, ওর সাইন বিটটা যদি 1 হয় তাহলেই ওটা নেগেটিভ হ্যাঁ, হিসেবে ধরবে। এবার আমরা ওটাকে কিভাবে দেখব? আমরা যদি তোর কি বলবো, ভাবি যে আমরা তোর আনসাইন্ড নাম্বারস নিয়ে কাজ করছি, সাইন ফ্ল্যাগের ভ্যালু যা খুশি হোক, আমাদের কি যায় আসে। কিন্তু যদি আমরা সাইন্ড নাম্বারস নিয়ে কাজ করি, তাহলে পরে আমাদের এই সাইন ফ্ল্যাগের তোর ভ্যালুটা কাজে আসবে। ব্যাপারটা কি বুঝতে পেরেছিস? সেটা পুরোপুরি আমাদের উপরে ডিপেন্ড করে। এই যে কম্পাইলারের মধ্যে আমরা মাইনাস আর প্লাস এইসব যে দিই, এটা কম্পিউটারের কাছে মাইনাস আর প্লাসের কোনো গুরুত্ব নেই। আমরা প্রোগ্রামে কিভাবে তোর নিজের প্রোগ্রামটাকে ডিফার করছি বেসড অন দ্য সাইন, সেটা ম্যাটার। এবার এটা আমাদের উপর, আমরা পুরো রেজিস্টারেরটাকে, পুরো 8 বিটকে আনসাইন্ড নাম্বার হিসেবে ট্রিট করব, নাকি ওটাকে সাইন্ড নাম্বার হিসেবে ট্রিট করব, where the d7th bit will be for sign and the rest of the bits will be for magnitude। ঠিক আছে? এটা পুরোপুরি আমাদের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, now let's talk about the zero flag। এবার জিরো ফ্ল্যাগটা বেসিক্যালি কি ইন্ডিকেট করে? এই জিরো ফ্ল্যাগটা তখন সেট হবে if the result of any ALU operation turns out to be zero, otherwise it is reset। ঠিক আছে? সেট আর রিসেট এই দুটো কিন্তু এখানে হয়, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এখানে কি আমি অ্যাকিউমুলেটরের মধ্যে 0 1 নিয়েছি, আর তোর এই বি রেজিস্টারের মধ্যে 0 1 নিয়েছি। এবার আমি যদি সাব বি ইনস্ট্রাকশনটাকে তোর কি বলবো, তোর এক্সিকিউট করি, তাহলে পরে জিরো ফ্ল্যাগ ইট উইল বি সেট। কেন? সাব বেসিক্যালি কি বল, সাব বিটা বেসিক্যালি কি করে, অপারেশনটা কি? এটা অ্যাকুমুলেটর থেকে বি ভ্যালুটাকে এক্সপ্রেশনটা বল, সাবট্রাক্ট করবে। এক্সপ্রেশনটা বল। a টু a মাইনাস b। a equals to a minus b। তো সেটা করার জন্য a এর ভ্যালু কি হয়ে যাবে? 0 0 হয়ে যাবে না আফটার দিস সাবট্রাকশন? হেন্স দ্য জিরো ফ্ল্যাগ উইল বি সেট। আর যদি কখনো কোনো অপারেশনের তোর রেজাল্ট 0 না হয়ে অন্য কিছু হয়, দেন ইট উইল বি রিসেট। মানে কি, জিরো ফ্ল্যাগের ভ্যালুটা তখন 0 থাকবে, 1 নয়। ক্লিয়ার? আচ্ছা, নাও লেট আস টক অ্যাবাউট দি অক্সিলারি ক্যারি। আমি বলে দিচ্ছি। তো অক্সিলারি ক্যারিটা তখন সেট হয় if the d4 if the d3 3th bit, or sorry, the d4th bit, if it results into a carry। ঠিক আছে? সরি, d3 bit results মানে into a carry। d3 এর অ্যাডিশনের পর d4 এর কাছে একটা d4 ক্যারি এর একটা গেছে, ক্যারিটা তাহলে যাবে, সেখানে আমি দুটো নাম্বার লিখেছি, একটা 0fh আর 01h। এদের বাইনারিটাও আমি পাশে লিখেছি। তো এবার এই দুটোকে অ্যাড করি। ঠিক আছে? তো এই দুটোকে অ্যাড করা যাক, তাহলে বল 1 আর 1 কত হবে? 0 ক্যারি 1, ক্যারি 1 0 ক্যারি 1 0 ক্যারি 1 0 d4 এর কাছে ক্যারি 1। উপরের কাছে ক্যারি গেল, তখন কি হবে? অক্সিলারি ক্যারিটা সেট হবে 1 দিয়ে। ঠিক আছে?
এটাকে পুরো কিন্তু কমপ্লিট আমরা করো। ওটাকে করতে পারি না, না? না, ওটা আমরা এই কারণে ইউজ করতে পারি, এই কারণে ইউজ করতে পারি না সেটা আমি বলতে পারবো না। দ্যাট ওয়াজ দ্যাট আর ডিজাইন চয়েস আর ডান বাই ইন্টেল। বাট অক্সিলারি ক্যারি ইন্টারনালি ইউজ করা হয় ফর বিসিডি অপারেশনস। একটা তোর ইনস্ট্রাকশন আছে, যে অপারেশনটা হচ্ছে তোর কি করে, যে কোনো ডেসিমাল নাম্বার, যে কোনো হেক্সাডেসিমাল নাম্বারকে ও বিসিডি তে কনভার্ট করে দিতে পারে। তো এটা তখন আমাদের হেল্প হবে যদি আমরা নাম্বারটাকে ডেসিমেলে দেখতে চাই। ঠিক আছে, ওটা আমরা পরে শিখবো। তো সেখানে আমাদের এই অক্সিলারি ক্যারিটা লাগবে। আমি তোকে কিন্তু বারবার বলছি, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট আর বিসিডি কোড, বিসিডি অ্যাডিশন, বিসিডি সাবট্রাকশনটা তো করাইনি, বিসিডি অ্যাডিশন, এইগুলো কিন্তু একটু দেখে নিস। ঠিক আছে, ওইগুলো লাগবে। আচ্ছা তাহলে আমাকে বল, এটা তো আমরা বাইনারিতে করলাম অ্যাডিশন, তাহলে এটার করেসপন্ডিং হেক্সের ভ্যালুটা কি হয়ে যাবে? 10 এ। না, 10। এ কেন হবে? এটা 4টে বিট, এটা 4টে বিট, এ কেন হবে? এটা কি ডেসিমাল নাম্বার? হ্যাঁ, হ্যাঁ। না, না। আমি কেন বারবার তোকে হেক্সটা লেখাচ্ছি, এই কারণে হেক্সটা লেখাচ্ছি, কারণ আমরা হেক্সটা তোর আমাদের আউটপুটটা ভাষায় চলে হচ্ছে না। আউটপুটটা সবসময় হেক্সে আসবে। হেক্সে আসার সময় সবসময় তোর যদি বুঝতে অসুবিধা হয়, কনভার্ট দ্যাট টু বাইনারি অ্যান্ড দেন আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে? আচ্ছা চলো, অক্সিলারি ক্যারি হয়ে গেল। এবার অক্সিলারি ক্যারির ব্যাপারে ওই জিনিসটা বলা আছে, ইট ইজ ইউজড বাই দি ইনস্ট্রাকশন ফর বিসিডি অপারেশনস। আসুন, একটু সময় লাগবে এখন। And the programmer cannot use the auxiliary flag to check for conditions. এটা যাতে মাথায় থাকে। আচ্ছা, নাও লেট আস টক অ্যাবাউট দ্য প্যারিটি ফ্ল্যাগ। এবার এই যে প্যারিটি ফ্ল্যাগটা আছে, এই প্যারিটি ফ্ল্যাগ বেসিক্যালি ইভেন প্যারিটির জন্য নিজেকে 1 সেট করে, আর বাকি কেসের মধ্যে নিজেকে 0 সেট করে। মানে ইফ the result of the operation contains even number of ones, then the parity flag is set. Otherwise, the parity flag is reset. ঠিক আছে? তো ধরে নে হুম। A এর মধ্যে আছে 02 আর B এর মধ্যে আছে 03, আর আমি add B করলাম। তো add B মানে কি? এক্সপ্রেশনটা কি? A equals to A plus B. A equals to A plus B। তাহলে বল A আর B এর যে ভ্যালুটা আছে সেটার জন্য ফাইনালি A এর ভ্যালুটা কি হবে এই ইনস্ট্রাকশনের জন্য? 03H। 03H হবে। এবার 03H এর বাইনারিটা আমাকে বলে ফেল। 4টে 0, তারপর আরো 2টো 0, তারপর 1 1। তাহলে বল প্যারিটি ফ্ল্যাগটা সেট হবে কি হবে না? সেট হবে। হবে, বিকজ দিস কন্টেইনস ইভেন নাম্বার অফ ওয়ান্স। ঠিক আছে? হুম। হুম। এটা যখন বুঝলি, নাও মাই নেক্সট কোয়েশ্চেন ইজ, অলরেডি জানিস বাট স্টিল বলছে, সেটা হচ্ছে, ক্যান দি প্যারিটি ফ্ল্যাগ বি ইউজ টু ডিটারমাইন ইফ আ নাম্বার ইজ ইভেন অর অড? না, কেন না? কারণ 3 নিজেই একটা অড নাম্বার, আর ওটার প্যারিটি সেট হয়ে গেছে। একদম। আমরা যখনই কোনো একটা মানে তোর বাইনারি যদি নাম্বারের, 5, তো যদি আমি যদি ধর 5 ও ধরি, 5 নিজেই তো 1 0 1, তো ওর হ্যাঁ, তো প্যারিটি তো সেট হয়ে হ্যাঁ থাকবে, কিন্তু বেসিক্যালি 4 ফাইভ, এর তো 1 0 0 তো। হুম, একদম ঠিক। তো 5 যেটা একটা অড নাম্বার, ওর যদি আমরা বাইনারি লিখি, তাহলে পরে ওর বাইনারিটা কি হবে? ওর বাইনারিটা হবে হচ্ছে এটা, which 1। contains হ্যাঁ। even number of ones। তো সেই কারণে এই পার্টিকুলার কেসে the parity flag will be set। আর হ্যাঁ। যদি আমি একটা ইভেন নাম্বার নিই, লেটস সে 4, তাহলে পরে কি হবে? তাহলে পরে তোর প্যারিটি ফ্ল্যাগ উইল বি রিসেট। ঠিক আছে? কিন্তু একদম। এটার মানে কিন্তু এটা না, দিস মাইট গিভ ইউ অ্যান ইমপ্রেশন যে তাহলে কি, তাহলে জিনিসটা উল্টো হচ্ছে, যে ইভেন নাম্বারের জন্য সেট না, হচ্ছে না আর অড নাম্বারের জন্য 6 সেট এর হচ্ছে। 6 এ তো আবার ইভেন নাম্বার অফ ওয়ান্স আছে, তখন প্যারিটিটা আবার সেট হ্যাঁ, হবে। তো 6 এর আবার ইভেন নাম্বার অফ ওয়ানস আছে, সেই কারণে আবার প্যারিটিটা সেট হয়ে যাবে। তো এইভাবে আমরা ইভেন আর অড টেস্ট করতে পারি না। আমরা ইভেন আর অড কিভাবে হ্যাঁ। টেস্ট করি? আমরা ইভেন আর অড টেস্ট করি বাই লুকিং অ্যাট ও দি এলএসবি বিট। এলএসবিটা 0 কি 1 কি? হ্যাঁ, এলএসবি বিটটা এলএসবিটা 1 না 0। হ্যাঁ। যদি 1 হয় তাহলে পরে অড হয়, আর যদি 0 হয় তাহলে পরে ইভেন হয়। তো এই জিনিসটা আমার মনে হতো কি প্যারিটি ফ্ল্যাগ দিয়ে হয়তো করা যাবে, বাট তারপরে যখন এটা আমি করে দেখলাম, তখন বললাম কি না, এটা করা যায় না। দ্যাট ওয়াজ আ মিসকনসেপশন আই হ্যাড। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা।
এরপরে হচ্ছে লাস্ট ফ্ল্যাগ, সেটা হচ্ছে আমাদের ক্যারি ফ্ল্যাগ। আচ্ছা এই দাঁড়া, ঠিক, হ্যাঁ দাঁড়া। এটাকে লিখবি? না, হয়ে গেছে। আচ্ছা তাহলে নেক্সট স্লাইডে আসুক। আচ্ছা তো এই ক্যারি ফ্ল্যাগটা কি? তো দিস ক্যারি ফ্ল্যাগ ইজ সেট whenever an arithmetic operation results in a carry in the d7th bit। ঠিক আছে, তো লেটস সে আমার কাছে a হ্যাঁ, তে ভ্যালু আছে ff আর b তে ভ্যালু আছে 01। তো এটাকে আমি বাইনারিতে লিখেছি, তো আমাকে আবার তো অ্যাডিশনের ভ্যালুটা বল। এই র ইন দ্য D7 বিট। হ্যাঁ, লিখে নিয়েছি, হ্যাঁ বল। ঠিক আছে, ইন দ্য d7, মানে আমিও সাইডে লিখে রাখি। হ্যাঁ, তাহলে এটার অ্যাডিশনের ভ্যালুটা আমাকে বল। হুম, ক্যারি কি ক্যারি? ক্যারি মিনাতি? ক্যারি 1, হ্যাঁ, আচ্ছা তারপর 0 ক্যারি 1, ওইভাবেই তো যাবে, এটা কি 0 ক্যারি 1, হ্যাঁ। সেই কারণেই তো দিয়েছি, এটা হ্যাঁ, তুই বেসিক্যালি একটা 0 1 এর বেসিক্যালি একটা জায়গায় 0 ওভারফ্লো। 3 করতে একটু অন্যরকম হতো। তো এখানে একটা ওয়ান আছে যেটাকে আমরা ড্রপ করে দিই। কেন ড্রপ করে দিই? হ্যাঁ, বিকজ রেজিস্টারের মধ্যে শুধু 8টা বিট রাখারই জায়গা আছে। যদি 9টা বিট একদম হয়ে তাই। যায় দিস উইল বি ট্রিটেড অ্যাজ এ ক্যারি, যেটা আমরা ড্রপ করি, আর এটা হচ্ছে আমাদের ক্যারি। হুম, তো কি তাহলে d7th bit is generating a carry, therefore the carry flag will be set। তাহলে পরে আমাকে বল ff plus 01 এর হেক্সের ভ্যালু কি হয়? এস এস প্লাস 01 এর হেক্সের ভ্যালু, দেখে না? এই পুরো জিনিসটা তো জিরোই দাঁড়াচ্ছে। হ্যাঁ তাহলে 0 0 0 008 0। আর শুধু, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা এবার ক্যারি ফ্ল্যাগ শুধু আরেকটা ক্যারি সময়ও set হয়। ফ্ল্যাগটাকে সেট হতে, হ্যাঁ এবার ক্যারি ফ্ল্যাগ আরেকটা সময়ও সেট হয়, when when you perform যখন a সাবট্রাকশন subtraction operation করছি। using বড়। ঠিক আছে, হুম, তো যখন তুই বড় নিস তখনও ক্যারি ফ্ল্যাগটা সেট হয়। তো হিয়ার আই হ্যাভ অ্যান এক্সাম্পল ওয়্যার আই এম সাবট্রাক্টিং 1 ফ্রম 0। ঠিক আছে, স্লাইডটায় আসুক, নিজের মন মতো আহ, কাজ করে। আচ্ছা, তো এবার যখন আমরা সাবট্রাকশন করবো, একটা মাথায় একটু মনে করে দেখ, সাবট্রাকশন অপারেশনের মধ্যে আমরা কি করতাম? ওই টেবিলটা মনে আছে যখন তুই সাবট্রাক্টরের সার্কিট বানিয়েছিলি? না মনে নেই। 0 - 1 কে আমরা বেসিক্যালি কি লিখি সাবট্রাকশনের রুলে? 0 - 1 ইজ 1 বড় 1, তাই না? মনে নেই। যাই হোক, তো এখানে দেখ 0 থেকে 1 সাবট্রাক্ট করতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে একটা জায়গা থেকে 1 বড় করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, তো 1 বড় করলাম, তো এই লাস্টের জিরোটা আমার কি হলো? এটা 1 0 হলো। এর থেকে আবার একটা 1 বড় করলাম, এইভাবে এটা চলতে থাকবে। হ্যাঁ, তাই তো হচ্ছে, তাই না? আমরা লেফটে কোনো একটা জায়গা থেকে 1 বড় করলাম, 1 বড় করলে জিরোটাকে 1 0 করলাম। আর ছোটবেলায় সাবট্রাকশন করতি, এই তো, হ্যাঁ, কিন্তু আমি ধরে নে ডাইরেক্ট, না, 1 মিনিট ছোটবেলায় যখন বাচ্চাদেরকে তুই সাবট্রাকশন শেখাস, ধরে নে তোকে তোকে সাবট্রাক্ট করতে বলেছে হচ্ছে 4 from 3। বাচ্চারা তো নেগেটিভ নাম্বার শেখেনি, তখন বলা হয় না কি দিস সাবট্রাকশন ইজ 1 বড় 1। হ্যাঁ আমি বড় করবো 1, তো এটা 13 হয়ে যাবে তো, নাকি? না না আমি না 13 ভুলভাল না, তুই ভাবছি। দেখ এখানে কি 1 0 আসলে এটা 1 বড় করলাম, তাহলে জিরোর সাথে 1 বড় করে কি হয়? 2 হয়, কেটে 1 লিখলাম, হ্যাঁ, এর থেকে আবার একটা 1 বড় করলাম, এইভাবে এই জিনিসটা চলবে না? ঠিক আছে। বেসিক্যালি নাম্বারটা এটা হয়ে যাবে সবার লাস্টে। এবার বল 10 - 1 কত হয়? 0, হ্যাঁ, 10 না, - 1, 10 মানে কি? 1 1 হ্যাঁ 1 1 0 হবে, মানে তো 2। আর বাকি সবগুলো 1 হবে, কারণ 1 হয়ে গেছে প্রত্যেকটা। 2 কেটে 1, ব্যাপারটা কি বুঝতে পারিস নি? আচ্ছা আরেকটা এক্সাম্পল নিই, তাহলে আমি ডেসিমালে একটা এক্সাম্পল নিই।
সাপোজ এই সাবট্রাকশনটা তোকে পারফর্ম করতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, তো ধরনে এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 1। খুব বাজে একটা দিলাম, ঠিক আছে? তারপরে কি করতে হবে তোকে? এখানে বড় নিতে হবে না? নিতে হবে তো। বড় নিয়ে এটা কি হয়ে যাবে? 10 হয়ে যাবে। এর থেকে আবার একটা এক বড় হ্যাঁ, নিতে হবে, এটাকে এটা কি হয়ে যাবে? 9। 1 0 কেটে 1, 1 0 কেটে 1, ওটাই আমি উপরে লিখেছি। এটা 11 হলো, 11 মাইনাস 4 7, আচ্ছা, তো 9 হবে। এটা 9 হবে। বুঝেছিস ব্যাপারটা? হুম। এখানে আর কি, এখানে তো দুটোই নাম্বার পসিবল, 2 আর 1। বুঝতে পারছিস? রিলেট করতে পারছিস এর সাথে? বড় আচ্ছা, 1, বুঝেছি। ব্যাপারটা কি বুঝতে পেরেছিস? তো বেসিক্যালি 1 হতো। হ্যাঁ, এটাকে আমি সাইডে রাখি। বড় 1, তো এটা রেজাল্টটা আমরা সবসময় কমা দিয়ে বড় 1 লিখি। তো এই রেজাল্টটা জন্য ক্যারি ফ্ল্যাগটা সেট হবে, ঠিক আছে? এরকম টাইপের যদি তুই অপারেশন করিস তাহলে ক্যারি ফ্ল্যাগটা সেট হবে। ওকে, তাহলে বলতো কত হচ্ছে এটার হেক্সে ভ্যালু? FF। একদম। দিস ইজ হোয়াট উইল বি ডিসপ্লেড টু ইউ। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? সাবট্রাকশনের জন্য কেন ক্যারি ফ্ল্যাগটা সেট হচ্ছে? হ্যাঁ। এই জিনিসটা মাথায় রাখবি, ক্যারি ফ্ল্যাগ সার্ভস অ্যাজ এ বড় ফ্ল্যাগ ডিউরিং সাবট্রাকশন। আচ্ছা, now let's talk about the stack pointer. So stack pointer, as we know, is a 16-bit register. ঠিক আছে? Moreover, a stack pointer is also referred to as a memory register, memory pointer. Sorry, ঠিক আছে? আচ্ছা, program counter আছে, ঠিক আছে? program প্রোগ্রাম counter. কাউন্টার। So this register deals with the sequencing of instructions. So program counter তুই আগেই দেখেছিলি, this is a 16-bit register, right? And this is also referred to হুম। as a memory pointer. যেহেতু এটা একটা memory pointer, it needs to store memory addresses, and because 8085 microprocessor deals with 16-bit memory addresses, therefore the register is 16 bits long. Okay, হ্যাঁ। এবার প্রোগ্রাম কাউন্টারের ফাংশন কি? প্রোগ্রাম কাউন্টার ইজ বেসিক্যালি an up counter which starts your program execution. ধরে নে তুই তোর প্রোগ্রামটা একটা অ্যাড্রেসের মধ্যে রেখেছিস হচ্ছে F000, ঠিক আছে? তাহলে প্রোগ্রামটা চালানোর সময় কি হবে? প্রোগ্রামটা চালানোর সময় দ্য প্রোগ্রাম কাউন্টার F0 will be 0 initialized with F00। হলো? এবার ইনিশিয়ালাইজ হওয়ার পরে কি হবে? যখন এখান থেকে তোর মাইক্রো প্রসেসর এই পার্টিকুলার মেমোরি লোকেশন থেকে তোর ইনস্ট্রাকশনটা ফেচ করছে, সেই পয়েন্টে দ্য প্রোগ্রাম কাউন্টার উইল বি ইনক্রিমেন্টেড বাই 1। Okay, so basically the program counter always points to the memory address from which the next byte is to be fetched. মানে কারেন্টলি মাইক্রোপ্রসেসর কি করছে? কারেন্টলি মাইক্রোপ্রসেসর F00H এর F00 এক্সিকিউট করছে বা ডিকোড করছে, তখন প্রোগ্রাম কাউন্টারটা F001 হয়ে যাবে। তারপরে যখন মাইক্রো কম্পিউটারটা F001 এর তোর ইনস্ট্রাকশন বা ডেটাটা নেবে বা এক্সিকিউট করবে, তখন প্রোগ্রাম কাউন্টারটা F002 হয়ে যাবে। মানে বেসিক্যালি প্রোগ্রাম কাউন্টারটা will be incremented one more than the current instruction location that the microprocessor is executing. ঠিক আছে? হুম। So when is the program counter incremented? When a byte is being fetched, the program counter is incremented by 1 to point to the next memory location. ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে প্রোগ্রাম কাউন্টারের? ইনফ্যাক্ট 8085 নিয়ে পড়লে পরে, মানে অ্যাসেম্বলি নিয়ে পড়লে পরে তুই বেসিক্যালি বুঝতে পারবি যে অ্যাকচুয়ালি তুই যখন ফাংশন কল করিস, ফাংশন কলটা ইন রিয়ালিটি হয় কিভাবে। তো ওই বেস লেভেলে বা স্ক্র্যাচ লেভেলে কিভাবে জিনিসটা হয়, এটাই তোকে বোঝাবে যে কেন এন স্যার তোর ফাংশন পছন্দ করেন না। যে ফাংশন কলের মধ্যে কতটা ওভারহেড আছে, ওভারহেডটা অ্যাকচুয়ালি কি, সেটা তুই অ্যাসেম্বলিতে প্রোগ্রাম লিখলে পরে বুঝতে পারবি খুব ক্লিয়ারলি। ঠিক আছে? আচ্ছা, now let's talk about the stack pointer. Now the stack pointer, as I was telling, is also a 16-bit register. ঠিক আছে? Now a stack pointer is used when we are performing any function calls. তো ফাংশন কলস এর সময় কি করতে হয়? কারেন্টলি যে পার্টিকুলার জিনিসটা ও এক্সিকিউট করছে, সেই অ্যাড্রেসটা ওকে স্টোর করে রাখতে হবে না স্ট্যাকের মধ্যে?
হ্যাঁ মানে ফর এক্সাম্পল আমি একটা না ধরে দাঁড়া দাঁড়া কি বুঝলাম না বলছি মানে বলছি স্ট্যাক Let's পয়েন্টারটা say, আবার না না বলছি শোন জিনিসটা দেখ let's say the microprocessor is executing the instruction which is at f000h ঠিক আছে তাহলে প্রোগ্রাম কাউন্টারটা হুম কি হবে ইট উইল বি ইনক্রিমেন্টেড টু f001h এটাতে ক্লিয়ার হ্যাঁ আছিস আচ্ছা হ্যাঁ ধরে নে এই পার্টিকুলার ইনস্ট্রাকশনটা একটা ফাংশন কল where the function let's say this function is at the memory address let's say f100 ঠিক আছে তো এবার এখানে যদি একটা ফাংশন কল হয় তাহলে কি করতে হবে প্রোগ্রাম কাউন্টারটাকে ওকে এই অ্যাড্রেসটা দিয়ে রিইনিশিয়ালাইজ করতে হবে না করতে হবে তো যাতে এই পয়েন্টের ইনস্ট্রাকশন গুলো পরে প্রোগ্রাম execute করতে পারে কাউন্টারটা F100 তে যাবে দাঁড়া আমি একটা কাজ করি একটা নতুন স্লাইড বানাই নতুন সেই স্লাইডের মধ্যে এটা। এটা একটু ভালো করে দেখাই দাঁড়া হুম হুম আচ্ছা আবার জলদি হয়ে গেছে। হ্যাঁ, এটা জলদি হবে লাস্ট স্লাইড তো আচ্ছা ধরে না এটা আমার মেমোরি ঠিক আছে হ্যাঁ ওকে এটা আমার প্রোগ্রাম এটা কিছু প্রোগ্রাম ধরে নে Just একটু দাঁড়া কয়েকটা ড্র করে নি বাস ঠিক আছে আচ্ছা এবার ধরে নে this is the memory location f00 this is the memory location f001 ঠিক আছে এবার হুম this is the memory location let's say f100 ঠিক আছে তো এই পার্টিকুলার জায়গায় হচ্ছে আমার ফাংশনটা রিসাইড করে আমার ফাংশন কি একটা গ্রুপ অফ স্টেটমেন্ট রাইট আর ইনফ্যাক্ট এখানে ফাংশন বলা হয় না এগুলিকে বলা হয় হচ্ছে প্রসিডিওর ওকে আচ্ছা এরপর একটা জিনিস দেখ ধরে নে যে এখানে ও কিছু একটা ক্যালকুলেশন করলো ওকে ধরে নে এখানে আমি একটা ইনস্ট্রাকশন লিখলাম এখানে আমি একটা নর্মাল ইনস্ট্রাকশন লিখছি আমি অ্যাসেম্বলি ইনস্ট্রাকশন লিখছি না ধরে নে এখানে এই কাজটা করলো a=5 তারপরে করলো হচ্ছে b=6 তারপরে এই পয়েন্টের মধ্যে করলো হচ্ছে a=a+b ওকে আর তারপরে সবার লাস্টে ধরে নে ও a এর ভ্যালুটা ডিসপ্লে করলো লেটস সে ডিসপ্লে a ঠিক আছে তাহলে ইনস্ট্রাকশন গুলো কি কি হবে এটা f002 এটা f003 এটা f004 এন্ড সো অন রাইট আর এখানে ধরে নে ও ফাংশন কলটা করেছে কল ফাঙ্ক ওকে আর এই ফাংশনের জায়গায় ধরে নাও কি করছে ও এ রেজিস্টারের মধ্যে অন্য কোনো একটা ভ্যালু সেট করছে লেটস সে ও সেট করছে হচ্ছে 7 এক্সেট্রা ঠিক আছে আচ্ছা তো সবার প্রথমে প্রোগ্রাম কাউন্টার আমি এখানে প্রোগ্রাম কাউন্টার একটা টেবিল বানাচ্ছি আর মাইক্রো পয়েন্টার যেটা এক্সিকিউট করছে সেটা একটা টেবিল বানাচ্ছি ঠিক আছে তো এখানে মাইক্রো হুম প্রসেসরের টেবিলটা বানাচ্ছি দিস ইজ বেসিক্যালি ইনস্ট্রাকশন রেজিস্টার যে কোন অ্যাড্রেসের ইনস্ট্রাকশন এখানে আছে ঠিক আছে ব্যাপারটা ক্লিয়ার আচ্ছা একটা টেবিলের মতো স্ট্যাক পয়েন্টার লাগবে না স্ট্যাক পয়েন্টারে আমি আসছি দাঁড়া আচ্ছা একটা জিনিস দেখ সবার প্রথমে প্রোগ্রাম কাউন্টারটা কি f00 দিয়ে ইনিশিয়ালাইজ হবে ওকে হুম এরপরে যখন মাইক্রো প্রসেসরটা f00 ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করবে তখন প্রোগ্রাম কাউন্টারটা কি হয়ে যাবে f001 1 এরপরে মাইক্রো প্রসেসরটা যখন এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করবে তখন এটা কি হয়ে যাবে f001 আর এটা হয়ে যাবে f002 ঠিক আছে আমার এ রেজিস্টার এটা আমার বি রেজিস্টার এ বি তো এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করার জন্য এ রেজিস্টারের ভ্যালু কি হয়ে যাবে 5 এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করার জন্য কি হয়ে যাবে 6 ওকে আচ্ছা এরপরে একটা ফাংশন কল হচ্ছে রাইট এবার এবার ফাংশন কল হচ্ছে মানে কি ও f002 টা যাবে এক্সিকিউট তারপর f003 টা এক্সিকিউট হবে রাইট f002 এর পরে এবার একটা জিনিস দেখ ফাংশন কল হচ্ছে মানে কি এই ফাংশনটা যে লোকেশনে আছে সেই লোকেশন দিয়ে প্রোগ্রাম কাউন্টারকে ইনিশিয়ালাইজ করতে হবে তো এই জিনিসটা এক্সিকিউট হওয়ার জন্য কি হবে প্রোগ্রাম কাউন্টারটা f100 দিয়ে ইনিশিয়ালাইজ হয়ে যাবে and the program control will execute these lines ঠিক আছে আচ্ছা এরপরে f0 এবার হচ্ছে তাহলে কি হলো এরপরে ও f100 F10 এটা f101 হবে f100 এক্সিকিউট করলে পরে কি হয়ে যাবে এর ভ্যালুটা 7 হয়ে যাবে তাই না হ্যাঁ হয়ে গেল
তারপর আরো কিছু কাজ হবে, তারপর ওটা আবার ব্যাক করবে। এরপরে ধরে নে F101 এর মধ্যে আছে হচ্ছে আমার রিটার্ন স্টেটমেন্ট, ঠিক আছে? এবার রিটার্ন স্টেটমেন্ট বেসিক্যালি কি করে, যেই পয়েন্টে কল হয়েছিল তার পরের পয়েন্ট থেকে এক্সিকিউশনটা শুরু করে দেয়, হুম ঠিক আছে? তো ধরে নে এবার এফ তোর কি বলবো 101টা এক্সিকিউট করলো, 101টা এক্সিকিউট করে ওকে রিটার্ন করলো, ওকে? এবার রিটার্ন করে ওকে কোথায় যেতে হবে? ওকে F003 তে যেতে হবে না? কিন্তু হুম মাইক্রোপ্রসেসর বুঝবে কি করে যে ওকে F003 তে যেতে হবে? মানুষ মানুষ তো না। তো না যখন এরকম ফাংশন কল হয় তখন কি করতে হয়? তখন ওকে ফাংশন কলের আগে প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু কি ছিল সেটাকে ওকে একটা জায়গায় সেভ করতে হয়, যে ওকে ওটা এই হচ্ছে অ্যাড্রেসে স্ট্যাক রিটার্ন করতে হবে। এটা হচ্ছে আমার রেট হুম অ্যাড্রেস। তো আমার রিটার্ন অ্যাড্রেস কি, এটা আমাকে কোথাও একটা সেভ করতে হবে। আমার রিটার্ন অ্যাড্রেস হচ্ছে F003। মোরওভার আমার ফাংশন কলের পরে এই অ্যাকিউমুলেটরের ভ্যালু আমি ইউজ করতে পারি, তাহলে অ্যাকিউমুলেটরের ওল্ড ভ্যালুটাও আমাকে সেভ করতে হবে কোথাও। মোরওভার ফ্ল্যাগ গুলোকেও আমাকে সেট করতে হবে, ঠিক আছে? তো এই সব কিছু মানে বেসিক্যালি বলা হয় হচ্ছে পিএসডব্লিউ। এটা পরে আরো ডিটেলস আমি বলবো, এটাকে প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ক বলা হয়। মুদ্রা কথা, রিটার্ন অ্যাড্রেস আমাকে কোথাও একটা সেভ করতে হবে। তো রিটার্ন অ্যাড্রেস হুম সেভ করার জন্য মেমোরিতে কোথাও একটা সেভ করতে হবে। তো কোথায় সেভ করবে সেই লোকেশনটা স্ট্যাক পয়েন্টারে থাকে। So stack is basically the region of memory which is used for saving the return address and the value of the accumulator and flag register etc. during a function call. ঠিক আছে? তো সেই কারণে stack pointerটা ইউজ করা হয়। তো যেটা এখানে বলেছি, this register is used at the time of procedure calls using call instruction. Moreover, before you execute any call instruction, you need to initialize the stack pointer with some 16-bit address. মানে মেমরি যেটা আমার আছে, মেমরির মধ্যে কিছুটা পোর্শন আমাকে স্ট্যাক হিসাবে ডিনোট করতে হয়। এবার এই জিনিসটা যেহেতু আমরা অ্যাসেম্বলিতে কোড লিখছি, আমাদেরকে এটা ম্যানুয়ালি সেট করতে হবে। কি মেমরির, ধরে নে আমার মেমরিটা হচ্ছে F002 F7 FF। তো আমি বলে দিলাম কি তুমি স্ট্যাক ইউজ করবে হচ্ছে ফ্রম F100, লেটস সে আমি বললাম। তো এই অ্যাড্রেসটা দিয়ে আমাকে স্ট্যাক পয়েন্টারটাকে ইনিশিয়ালাইজ করতে হবে বিফোর উই ইউজ এনি ফাংশন কল। ব্যাপারটাকে ক্লিয়ার হচ্ছে কেন আমি স্ট্যাক পয়েন্টারটা কেন দরকার হচ্ছে ফাংশনস এর জন্য? সেটা ক্লিয়ার হয়েছে, কিন্তু এই লাস্টে ইনিশিয়ালাইজেশনের ব্যাপারটা ক্লিয়ার হয়নি। মানে আমাকে স্ট্যাক মানে কি, স্ট্যাক ইজ আ মেমরি লোকেশন। হ্যাঁ, এটা আমি বুঝতে পেরেছি যে ও একটা মেমরি লোকেশন, ও একটা অ্যাড্রেস স্টোর করবে যেটা হচ্ছে প্রোগ্রাম কাউন্টারের লাস্ট পজিশন বিফোর দি কল স্টেটমেন্ট। হ্যাঁ, মানে বেসিক্যালি রিটার্ন অ্যাড্রেসেস গুলো পরপর স্টোর করবে। যদি ওখানে অনেকগুলো ফাংশন কল হয়, অনেকগুলো রিটার্ন অ্যাড্রেসেস স্টোর করতে হবে ওকে। কিন্তু ও তো 16 বিট রেজিস্টার, ওর তো শুধু 16 খানা ফ্লিপ ফ্লপস আছে, তো স্ট্যাক মাল্টিপল অ্যাড্রেস কি করে পয়েন্টারের store মধ্যে রিটার্ন অ্যাড্রেস স্টোর হয় না, রিটার্ন অ্যাড্রেসটা স্ট্যাকের মধ্যে স্টোর হয়। স্ট্যাক পয়েন্টারটা শুধু ওই স্ট্যাকের লোকেশন গুলো পয়েন্ট করে টপকে? থাকে। হ্যাঁ, ও বেসিক্যালি টপকে আচ্ছা, পয়েন্ট করে থাকে। স্ট্যাক পয়েন্টারের মধ্যে কি, এটা পয়েন্টার বলছি তো তখন থেকে আমি। এটা তো স্ট্যাক, তো স্ট্যাক আর স্ট্যাক স্ট্যাক পয়েন্টার কোথায়? সেম হলো। তো স্ট্যাকটা কি? স্ট্যাক কোথায়? স্ট্যাক একটা মেমরি লোকেশন, একটা রিজিয়ন আচ্ছা অফ মেমরি, যেখানে মানে ফর এক্সাম্পল এটা আমার মেমরি, তো এই মেমরির সবার লাস্টে কোন একটা জায়গায় ধরে নে F200 থেকে তোর ধরে নে F300, এই পার্টিকুলার জায়গাটা হচ্ছে স্ট্যাক। তো এখানে F200, এখানে তোর F200 তে ধরে নে রিটার্ন অ্যাড্রেসটা স্টোর হবে, F200 তে স্টোর হলো, এটা স্ট্যাক পয়েন্টারের মধ্যে সেভ করা থাকবে। কি আচ্ছা, আমার টপ অফ আচ্ছা। দ্য স্ট্যাক হচ্ছে F200, আমার টপ অফ দ্য স্ট্যাক হচ্ছে F201। ঠিক আছে, স্ট্যাক পয়েন্টার নিয়ে আরো ভালোভাবে ডিসকাশন হবে যখন তোর আমরা করব, কল ইনস্ট্রাকশন এগুলো যখন দেখবো। আপাতত কনসেপচুয়ালি বোঝ, তারপরে যখন ওটা করবো তখন আরো বেটার বুঝতে পারবি। আপাতত এই রেজিস্টার টেজিস্টারের ব্যাপারটা বুঝেছিস? হ্যাঁ, আচ্ছা, এবার তাহলে তুই আমাকে বল, তোর 2 ঘন্টা তো হয়ে গেছে। তুই যদি আমাকে বলিস তাহলে আমি ব্যায়ামটা শুরু করাতে পারি। ব্যায়ামটা কি আজকে শুরু করাবো, না করালেও নেক্সট দিন আমি করাতে পারি, আমার অসুবিধা নেই। নেক্সট দিনের জন্য দিন রেখেছিলাম। করা।
আপাতত এমনি কি মোটামুটি ঠিকঠাক আছে এটুকু পোর্শনটা? হুম। রেকর্ডিংটা বন্ধ করি।